আপনি সেটাকেই বোধহয় পিউবার্টাল না কি যেন একটা বলছিলেন। পিউবার্টি বলে এটাকে আর কি। ওকে ফাইন। বয়সন্ধিকাল। হ্যাঁ, তো ওটা দেখা গেল তখন বয়স অনেক কমই বলা যায়, মানে আপনার বোনের দেখতে অনেক কম দেখা যায়, যদিও বয়সটা হয়েছে কিন্তু ওই যে বয়সন্ধিকালটা লেট আসলো, জি এক্ষেত্রে অনেক কম। তারপরও গ্রাম অঞ্চলে বিয়ে হয়ে যাবে এই সমস্ত চলতেছিল। তখন আর কি আব্বু তখন আসার পরে দেখা গেল যে আমাদের গ্রামের যে পাশটাতে আমরা ছিলাম এই জায়গাটাতে দেখা যেত একটা সময় আব্বু যখন এই বাড়িতে প্রথম আসলেন আর কি, আব্বু আম্মুর যখন বিয়ে হইলো, তখন এই বাড়িতে একটা পেন যদি খোঁজা হয়তো পাওয়া যেত না, একটা কলম পেন্সিল মানে কিছুই পাওয়া যেত না খুঁজলে। একবার তো আমার আব্বু একটু শিক্ষিত ছিলেন, 6 পর্যন্ত পড়াশোনা করছিলেন ওই পাকিস্তান পিরিয়ডে আর কি। আচ্ছা, এই জন্য উনি বুঝতে পারলেন আর কি ব্যাপারগুলো। তখন এই সুবাদে হয়তো বা একটু ভালো ঘর থেকেই আপুর বিয়ের জন্য আসতেছিল আর কি। একটা ছেলে আসতেছিল মেবি বিএসসি ইঞ্জিনিয়ার, মানে আমাদের এটা নর্মালি আমাদের ফ্যামিলিতে বা ওই জায়গাটাতে অনেকটা বড় কিছু ভাবা যেতে পারে। তো উনি আসতেছিলেন, দেখা গেল যে আপু সামনে যায় নাই, ওনার দেখাবে না। তো আব্বু বললো যে কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার, কি হইতে পারে এরকম। তখন দেখা গেল যে ওই যে তখন আপু বলে দিল স্ট্রেট, আব্বুর সামনে সরাসরি বলে দিল যে আমি একটা ছেলেকে লাভ করি, বিয়ে করলে তাকেই করবো। এটা আপনার বোন বললো সেই সময়টাতে ডিরেক্টলি বাবাকে? হ্যাঁ, ওকে। এটা ক্লাস 7 এর কথা, আব্বু যখন বাড়িতে আসলো তখন। এটা আপনার ক্লাস 7 এর কথা, তার জন্য এসএসসি পরীক্ষার্থী বা এরকম সময় ক্লাস 10 এ পড়ে, দশম শ্রেণী, দশম শ্রেণীতে পড়ে। ওকে। তখন দেখা গেলো আব্বু আমাদের খুব বেশি লাভ করতো, দেখা যাচ্ছে যে আমাদের কোনো আবদারই উনি মানে অপূর্ণ রাখেননি, যেহেতু আমরা ওনার বিয়ের অনেক বছর পরে আমাদের জন্ম হয়, অনেক লাভ করতো আর কি। সেই জায়গা থেকে যে আমার মেয়ে আমাকে এত বড় একটা কথা বলে ফেললো, সুতরাং এটা মাস্ট বি সাকসেসফুল করতেই হবে যে কোনো মূল্যে, আমি এটা করবোই। সাকসেসফুল বলতে মানে বিয়ে করাই দিবে আর কি, আব্বুর স্বপ্ন হচ্ছে এরকম। মানে ওই ছেলেটার সঙ্গে বিয়ে করবে, যেটা হচ্ছে ও বলেছে, সেই ছেলেটার কথা বলেছে নাকি আপনারা যে প্রস্তাবটা এসেছে সেই প্রস্তাব? ওখানে তো যাই না আপা। আচ্ছা, তার মানে হচ্ছে মেয়েটা যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটাকে সে সাকসেসফুল করবে। তবে ওরে বাবা, বিশাল ব্যাপার। ওখানে যায় নাই। পরে ইভেন আব্বু যখন এই কথা বললো, আপু বলার পর সাথে সাথে বললো ফোন নাম্বার দাও, ছেলের ফোন নাম্বার দাও। ফোন নাম্বার দিল। ওই ছেলেটা তখন ঢাকা ড্যামরাই একটা কাজ করতো, সিঙ্গাপুর ট্রেনিং এ কাজ করতো। আচ্ছা, ট্রেনিং দিত এটা যাওয়ার জন্য আর কি সিঙ্গাপুরে। ওকে। তো তখন আব্বু ওকে ফোন দিল, ওকে বলতে ওনাকে ফোন দিল ডিরেক্টলি যে তুমি কি অমুক বা রাসেল নাম ছিল আর কি, হ্যাঁ রাসেল, আমার মেয়ে তো এরকম কথা বলছে যে সে নাকি তোমাকে পছন্দ করে, বিয়ে করলে তোমাকেই করবে। তো এই ক্ষেত্রে আমি তোমার সাথে বিয়ে দিতে ইচ্ছুক, এখন তুমি এখনই আসো, আজকে এসো। রাত্রে বলছে, রাত্রের সাথে সাথে এশার নামাজের পরে 8টার দিকে, 8:30 9টার দিকে, মনে আছে আমার স্পষ্ট কথাটা। যে আব্বু এইসব কথা বলার পরে উনি রাসেল অবশ্য বলছিল যে আপনি যদি আমাকে পছন্দ না করেন অথবা আমার পছন্দ না করেন বা আমাকে আপনার মেয়ের উপযুক্ত না ভাবেন, তখন আব্বু বলছিল তোমার যদি একটা পাও না থাকে তারপরে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো। আব্বু এতটা জেদ কাজ করছিল মানে এটার এগেনস্টে, আপু বলে দিছিল এটার এগেনস্টে। ওকে। যে তখন দেখা গেল যে ছেলেটা হয়তো বা পিওর লাভই করতো আপুকে, বা করতো না করলে মেবি বিয়ে হতো না। তখন বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, আব্বুর সাথে সাথে সবকিছু করলো একদম ওরকম ভাবে, মানে অ্যারেঞ্জ ম্যারিড বলা চলে, ঠিক মানে ফ্যামিলিগতভাবে হয়ে গেল। আব্বু কারোর কথাই শুনলেন না, আম্মু বা ইভেন কারোর কথাই শুনলেন না, ওই দিনই বিয়ে। ওই দিনই বিয়ে হয়ে গেল। মানে তখন আপু চলে গেল, তখন ও নিজের বাড়িতে নিয়ে যেতে পারে নাই, মামার বাড়িতে নিয়ে গেছিল আর কি আপুকে। তো ওইখানেই ওদের কিছুদিন থাকা হইলো, তারপরে আস্তে আস্তে গেল আর কি মামার বাড়িতে। আচ্ছা। তো ওইখানে কিছু ব্যাপার ছিল, অনেকটা পেইনফুল ব্যাপার ছিল আমার জন্য বলা আর কি, যে ওই দিনকার ব্যাপারটা আমি দেখলাম যে আব্বু যখন আপু চলে গেল তখন কাঁদে নিয়ে আব্বু আমাকে ঘুরছিল। আমি তখন তো কাঁদে নিয়েছিল আর কি আব্বু আমাকে, আমি এতটা বড়, তারপরে মোটামুটি বড়, তারপরে কাঁদে নেওয়ার যোগ্য ছিলাম না, তারপরে কাঁদে নিয়ে ঘুরছিল। আর অনেকটা মানে সরো মুডে ছিলেন উনি, ব্যাপারটা এখনো মাথায় কাজ করে খুব বেশি, যে উনি একটা গান গাইতেছিলেন যে হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে, এটা কে গাইছিলেন? আব্বু গাইতেছিলেন। আমার আব্বু কিন্তু এখন 65 এর উপরে এইজ ওনার। তো তখন তো ওরকম নাচতে কত বছর আগের কথা আর কি, তখন হয়তো 50-র দিকে ছিল আর কি। তারপর আব্বু মানে বিদেশে কাজ করতেন, তো অনেকটা দেখলে মনে হবে যে এইজ আরো বেশি হবে, 70-র উপরে হবে এরকম মনে হবে। ডায়াবেটিস প্লাস আদার্স অনেক ডিজিজে উনি ভুগতেছিলেন, এই জন্য আর কি এরকম অবস্থা হয়ে গেছে, ওল্ডের মতো দেখা যায়, মানে অনেকটা বয়স হয়ে গেছে। তো তারপরে ওই রাতটা কাটলো, দেখলাম যে আব্বু কতটা, তখন মনে হইলো যে আব্বার মুখ দেখে যে উনি হয়তো বা ভুলটা বুঝতে পারছেন যে আমি কি করলাম, আসলে রাগের মাথায় করে ফেলছিলেন আর কি, মানে শুধুমাত্র জেদ করে কাজটা করা। হ্যাঁ, জেদ করে কাজটা করা। তো যেখান থেকে গিয়েছিলাম যে 7 এ ছিলাম, ক্লাস 7 এ, ওই সময়টাতে যখন আপুর বিয়ে হইতেছিল, হওয়ার কথা ছিল, তখন ওই যে সাথে আরেকটা প্রবলেম হচ্ছে, আমার যে সাথে যে ওই যে কাজিনটা বললাম, কাজিনের মা ছিল যে, ওনারা অবশ্য আমাদেরকে এতটা লাইক করে না। কারণ হচ্ছে যে আমরা মামার বাড়িতে আছি, মামার বাড়িতে থাকতে গেলে অবশ্য আমার আব্বুর নামে আমার নানা বাড়ির জায়গা জমি সম্পত্তি উনি আলাদা উইল করে দিয়ে গেছিলেন
প্লাস Okay. ওনার সমস্ত 3 মেয়েকে ওনার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছিলেন। আচ্ছা যে জন্য যদি না লিখে দিয়ে যাইতেন তাহলে ওনার যে ভাইয়ের ছেলে ছিল, আমার নানার ভাতিদা বা ভাইস্তা যেটা বলা হয়, ওনারা কিন্তু এটার অনেকাংশেই পাইতেন আর কি, যেটা ফরায়েজ অনুসারে, ইসলামী আইন অনুসারে অনেকটা পাইতেন। তো ওইটা থেকে তো ওনারা বঞ্চিত হলেন আমার আব্বু ওই ইয়ার কারণে আর কি। আমার আব্বুকে উনি খুশি হয়ে দিয়ে গেছেন, নানা দিয়ে গেছেন আর কি, কেয়ার করে বা সর্বোপরি ছেলের মতো দেখে বা উনি আব্বু বাবার মতো দেখতো, এই জন্য দিয়ে গেছিল আর কি। ওই কারণটাতেও একটা কাজ করতো আর কি, যে ওরা তো এই বাড়িতে থাকার কথা ছিল না, কেন থাকবে, মানে ঘর জামাই হলে যেটা হয় আর কি, আব্বু আছে যেহেতু, জি এই কন্ডিশন থাকার পরে দেখা গেল তখন আমাদের ফ্যামিলির কারোর একটা ব্রাইট ফিউচার হোক, এটা এই বাড়ির আমার মামার বাড়ির কোনো মানুষজন এটা চায় না, কেউই চায় না। ইভেন শুধু এই ক্ষেত্রেও না, বাংলাদেশে আসলে ওরকমটা বেশিরভাগ হইতে পারে না, জি। কারোর অন্যদিকে কেউ দেখতে পারে না। তবে এটা আমাদের ক্ষেত্রে খুব বেশি ছিল, যে যেহেতু আমরা এখানে থাকারই কথা ছিল না, ওই জায়গা থেকে ওই যে মামি বলতাম, মানে আমার এই যে দীপা বলছিলাম কাজিন, ওই চাচাতো মামার যে বউ ছিল, মামি ছিল, ওনাকে বৌমা বলতাম আমরা। তো উনি প্ল্যানিং করে মেবি এই কাজটা করাইছিলেন আমার আপুকে, মানে আচ্ছা। ইন্সপায়ার করে, যে ছেলেটার সাথে করেছিলেন আর কি। দেন এই ঘটনাগুলো ঘটলো। তবে ওনার মেয়েকে আমার আবার ভালো লাগতো আর কি, মানে একসাথে থাকতাম, আদার কোন রিলেশনশিপ কিনা এটা আমি বুঝি না, বা ওরকম কিছুই না, ভালো লাগতো, থাকতাম, টাইম ওয়েস্ট করতাম। তো ক্লাস 7-8 ক্রস করতে থাকলাম, ও ক্লাস 5-এ পড়লো আর কি, ঠিক আছে। তো পড়তে থাকলো, দেখা গেল একটা পিরিয়ডে ওর মামার বাড়ি চলে যাবে, ওর বাড়ি থেকে। দীপা, মানে তখন কি দীপার সঙ্গে আপনার এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে? সেটা কি বন্ধুত্বপূর্ণ না লাভ? বন্ধুত্বপূর্ণ, Friendship? হ্যাঁ ফ্রেন্ডশিপ বলতে আসলে আমি এটা বলতে পারতেছি না, আইদার ইজ ইট লাভ অর ফ্রেন্ডশিপ। বাট ভালো লাগতো। হ্যাঁ এরকমটা ছিল, যে তখন ও দেখা গেল একটা সময় চলে গেল না, মামার বাড়ি চলে গেল। 5 পাস করার পরে আমি যখন 8 পাস করে ফেললাম, ও মামার বাড়ি চলে গেল। অবশ্য ক্লাস 8-এ যখন ওই পড়াশোনার কন্টিনিউশনটা ছিল, ক্লাস 8-এ আমি আবার ভালো রেজাল্ট করলাম, দ্বিতীয় হইলাম ক্লাসে। তখন বাৎসরিক একটা দিত, আমাদের পুরস্কার দিত, ফার্স্ট সেকেন্ড থার্ডদের, তখন পুরস্কারটা পাইছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো ওইভাবে সময় পাস হইতেছিল, দেখা গেলো ও যে ভর্তি হয়ে গেল ওর মামার বাড়ি একটা স্কুলে। তো আমি আমার এখানে 8 পর্যন্তই ছিল কিন্ডার গার্ডেনটা, এটা শেষ করে আর একটা মাধ্যমিক স্কুল চেঞ্জ করতে হলো, যে হইলো আর কি। তখন যে না ক্লাস নবম শ্রেণীতে ভর্তি হলাম অন্য একটা স্কুলে, ওকে। সায়েন্স গ্রুপে আর কি। ওখানে পড়াশোনা করতে থাকলাম। ওইখানে তখন ওই ফ্রেন্ডশিপটার কন্টিনিউশনটা কিছুটা ছিল, তারপর মেজর পরিমাণে ওরকম ভাবে না, কিছুটা ছিল। দেখা গেল যে কিছু ফ্রেন্ডের সাথে মিশতাম, আবার কিন্ডার গার্ডেনের 2-3টা ফ্রেন্ড ছিল এখানে, ওদের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন অভির জীবনের অপ্রিয় সত্য, এবিসি রেডিও FM 89.2-তে। হ্যাঁ অভি, যখন নবম শ্রেণীতে ছিলাম তখন রেগুলার ক্লাস করতে যাইতাম, যাওয়া হইতো আর কি, আবার মিসিং হইতো। তো প্রথম থেকে আবার ওরকম ওই আগের কন্টিনিউশনটা চলে আসলো, যেহেতু লার্জ অফ স্টুডেন্ট, অনেকগুলো ছাত্রছাত্রী ছিল, ওইখানেও কিছু পরিমাণ স্টুডেন্টের সাথে মিশা হইতো, আর বাকিগুলোর সাথে মিশা হইতো না। ওরা অনেক দুষ্টুমি করতো, আর সর্বোপরি আমি এটা এগুলা অ্যাকসেপ্ট করতে পারতাম না, কিরকম একটা মানে ইরিটেশন ফিল হইতো, বা এটা অ্যাকসেপ্টেবল মনে হইতো না, ওরকম লাগতো না। এভাবেই চলতেছিল। তারপর পড়াশোনাটা চলছিল, যাচ্ছিলাম স্কুলে, সাইকেল চড়ে যাইতাম, ওরকম ভাবেই হইতো আর কি, যাইতেছিলাম। নবম শ্রেণী শেষ হইলো, 10ম শ্রেণীতে চলে গেলাম। ওইটা কন্টিনিউশন আছে। এখানেও আমি স্কুলে অনেক মিস করলাম, অনেক সময় স্কুল যাইতাম না বা যাওয়া হইতো না। ওই যে ফোবিকটা কাজ করতো, যদি দেখা যেত যদি 2 দিন স্কুলে না যাই, পরের দিন যেতে ভয় করতো, ওই যে ভয় থেকে স্যার কি বলে এইভাবে দেখা যেত। এক সময় আমি একটা না অনেক দিন, প্রায় 30-35 দিন স্কুলে যায় না, একটা না ওরকম অনেক দিন হয়ে যেত। তো এইভাবে এসএসসি পরীক্ষা দিলাম, রেজাল্ট ওরকম ভালো আসে নাই, A- আসছিল আর কি, আচ্ছা, 4-এর কাছাকাছি। 11তে পরীক্ষা দিয়েছিলাম এসএসসি। ওকে। তখন কিসে ভর্তি হবো ওইটা বুঝতে পারতেছিলাম না, ওরকম ভালো গাইডেন্স যে কেউ দিবে, গাইডলাইন্স দিবে, ওরকম কেউ ছিল না। তখন আমার এক স্যার ছিলেন কিন্ডার গার্ডেনার, ওই স্যার উনি যায় আমাকে ওই ম্যাথস ইনস্টিটিউটের সন্ধান দিলেন আর কি। তো ওইটাতে তখন যায় ভর্তি হওয়ার একটা প্রসেসিং চললো, দেন আলটিমেটলি আমি ভর্তি হলাম এখানে। ওকে। তো ভর্তি হওয়ার পরে তো প্রথম বেচে ভর্তি হয়েছিল মাত্র 2 জন, আমি আমার এক ফ্রেন্ড। আচ্ছা। 2 জন ভর্তি হওয়ার কারণে ওই বছর আর ক্লাস শুরু হয় নাই। কিন্তু আমাকে ইনস্টিটিউট থেকে বিভিন্নভাবে বলা হয়েছে যে ক্লাস শুরু হবে বলে দেখা গেল যে একটা বছর আমাকে লস করানো হয়েছে, বলছে যে হবে। কিন্তু আমি ওই যে ফোবিক ডিসঅর্ডারের কারণে আমি আর আদার্স কোথাও যাই কথা বলবো, অ্যাডমিশন নিব, ওই সাহসটা কোন ক্লাসের এটা? এসএসসির পরে। এসএসসির পরে, ওকে। ওই সাহসটা আমার মধ্যে জাগ্রত হইতেছিল না, যে আমি আচ্ছা ভর্তি হইলাম, সমস্যা কি, যে এখান থেকে এটা উঠে না, ও এখানে একটা মিস্টেক হয়েছে। আমি আবার একটা জেনারেল কলেজে আবার ভর্তি হয়েছিলাম ইন্টারমিডিয়েটে, সায়েন্স গ্রুপে। ভর্তি হওয়ার পরে ওইখানে যাই দেখি সায়েন্স ইন্টারমিডিয়েট এত কঠিন, আর স্যাররা এত ভয় দেখাইতেছিল। কয়েকদিন ক্লাস করার পরে আমি মানে পড়াশোনার ভয় না, মানে কি যেন একটা ভয়, ওই ভয় কাজ করতেছিল আবার।
আমি মানে বন্ধু বান্ধবের সাথে মেশা কিরকম একটা ভয়, যে আবার লজ্জা পাইতাম, প্রচন্ড পরিমাণ লজ্জা পাইতাম, ভয় বলতে লজ্জা বোধটা খুব বেশি। ওই কারণে আর কন্টিনিউশন হলো না ইন্টারমিডিয়েটের ক্লাসে। দেখা গেলো আমার ইন্টারমিডিয়েট অ্যাডমিশনটা আছে, কিন্তু আমি যে ম্যাথসে ভর্তি হলাম এখানে আমি ফটোকপি, মার্কশিটের ফটোকপি দিয়ে ভর্তি হলাম। তার মানে আমার ইন্টারমিডিয়েটটা যেটা, এটা কিন্তু মোস্ট স্টেবল ওইটা থেকে, আচ্ছা কিন্তু ওইখানে শুধু ফটোকপি ছিল। তারপর আমি ওইটার উপর মানে গিয়েছিলাম, যেখানে আমাকে একদম আমার স্যার ভর্তি করাইছে, মানে স্যারের মাধ্যমে আমি ওইখানে ডিপেন্ডেন্সিটা আমার বেশি ছিল এটা থেকে। Okay. এখানে আমার একা একা যে হ্যান্ডেল করা রাখতেছে, ওই যে লজ্জা ভয়, এই কারণে আমি এখানে যাইতাম না। অথচ এখানে আমার ওয়েল কন্টিনিউশনটা হইতো আর কি ইন্টারমিডিয়েটে। ওকে আমার না যাওয়ার কারণে দেখা গেলো একটা বছর আমি বাড়িতে কাটাইলাম, আমি কোনোদিন কলেজে খোঁজ খবরও রাখি নাই বা যাইও নাই, অথচ আমার ফার্স্ট ইয়ার কিন্তু অলরেডি চলে যেতেছে। এদিকে আমি ইচ্ছা করলে এখানে ফার্স্ট ইয়ারটা কন্টিনিউশন করতে পারতাম ওয়েল ভাবেই, ওইদিকে ম্যাথস যেহেতু কাজ শুরু হয়নি, কিন্তু আমি ওইটা ওই যে ভয় কাজ করার কারণে আমি বা লজ্জাবোধ থেকে আর যাওয়া হয় নাই, ক্লাস করি নাই। ওকে তখন একটা বছর কেটে যাওয়ার পরে বাড়িতেই থাকলাম, ওই গৃহবন্দী হয়ে থাকলাম, গান শুনলাম, আব্বুর সাথে সময় কাটালাম। তো এটা গেল। তারপরে আমার ফার্স্ট ইয়ার কেটে গেলো ওরকম ভাবে, একটা বছর লস হয়ে গেল এসএসসি পড়ে, 2012 সালে চলে গেল। তখন ওই ম্যাথসে ক্লাস আবার শুরু হলো। তখন আমার মার্কশিট কিন্তু ওখানে ইন্টারমিডিয়েট এখানে জমা দেওয়া আছে, তো এখান থেকে আবার মার্কশিট আমি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে ম্যাথসে ভর্তি হলাম। অথচ আমি কিন্তু এদিক দিয়ে কন্টিনিউশন থাকতো আমার ওয়েল, এটা মিসিং হয়ে গেল। ওকে তখন ওখানে যাই ভর্তি হওয়ার পরে আমরা 21 জনের মতো স্টুডেন্ট ছিলাম ম্যাথস ফার্স্ট ইয়ারে। তো আমরা তখন থেকে ক্লাস শুরু হলো। তখন এখানে যাই আমি বাড়ি থেকে বের হলাম, প্রথম হোস্টেলে থাকলাম, কোথায় থাকলেন? ইনস্টিটিউট হোস্টেলে। হোস্টেল ওঠার পরে ওইখানে দেখা গেল যে তখন তো বন্ধুদের সাথে মিশতেই হবে বা থাকতেই হবে। হোস্টেলে তো অনেক ছাত্রছাত্রী থাকে, ল্যাব নার্সিং সহ অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, টেক্সটাইল ছিল, সবগুলো স্টুডেন্টের সাথে মিশে থাকতে হইতো। ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি, হোস্টেলে থাকতেছি, ক্লাস করতেছি, হোস্টেলে থাকতেছি, এভাবেই সময় যাচ্ছিল আর কি। ওইখানেও ইনস্টিটিউটটা ওরকম রুরাল এরিয়াতেই ছিল, এত একটা ওরকম কি বলে মানে শহর এলাকাতে না, রুরাল এরিয়াতেই ছিল। তো দেখা গেল যে অলওয়েজ এই হোস্টেলের ভিতরে 4 দেয়ালে বন্ধু থাকতাম। তখন ওরকম বাহিরের জগৎটা খুব বেশি দেখা হয়ে গেছে ওরকম না। আচ্ছা এক বন্ধু জায়গা থেকে বাড়িতে থাকতাম, সারাক্ষণ বিনোদন নিয়ে ব্যস্ত থাকতাম। তারপরে আবার ওইখানে ওরকমই হোস্টেলের একটা রুম ছিল, আমাদের রুমে 4 জন থাকতে পারতাম। ওই রুমটা অন্ধকার করে আমরা প্রায় শুয়ে থাকতাম, পড়াশোনা করতাম, না হলে বেশি ঘুমাইতাম, ওরকম ভাবে কাটাইতাম। ওকে হোস্টেলটা ক্যাম্পাসের বিপরীত দিকে ছিল, বিশাল মাঠ ছিল মধ্যে, ওরকম পজিশন ছিল আর কি। জি এটার ভিতরে আমরা সবসময় থাকতাম। তো এভাবে সময় যাচ্ছিল। ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, মিড টার্ম পরীক্ষা দেওয়ার সময় ওখানে কিছু ফ্রেন্ডরা আমাদের প্রশ্ন ফাঁস করে দিয়েছিল মেডিকেলের, এটা নিয়ে অনেক প্রবলেম টলম হয়েছিল। তখন আবার যারা প্রশ্ন ফাঁস করে নাই তারা পাশ করছিল, আমি ওইখানে পাশ করছিলাম মিড টার্মে, 6 জনের মধ্যে পাশ করছিলাম। ওরকম পজিশন যাওয়ার পরে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম আমরা। ফার্স্ট ইয়ারে ফেল আসলো আর কি। কম্পিউটার একটা সাবজেক্ট ছিল আমাদের, 4টা সাবজেক্ট ছিল ফার্স্ট ইয়ারে। দেখা গেলো 3টা সাবজেক্টে পাশ করলাম, কম্পিউটারে ফেল করলাম। ওকে ওকে এটা আসলে আমাদের ক্লাস করা হয় নাই, প্লাস আমার টিচারের প্রতি বা টিচার যিনি ছিলেন ওনার সাথে আমরা একটা রাফ বিহেভ করছিলাম সকলেই, মানে স্যারকে অসম্মান করছিলাম আমরা। এই ক্ষেত্রে স্যারের অভিশাপ হইতে পারে, কারণ দেখা গেল যে গণহারে ফেল করলাম আমরা সবাই। তখন আমরা ফার্স্ট ইয়ার শেষ করার পরে সেকেন্ড ইয়ারে কন্টিনিউশন শুরু হয়ে গেল। তখন সেকেন্ড ইয়ারের মধ্যবর্তী সময়ে আবার আমরা ওই কম্পিউটার পরীক্ষাটা দিয়ে দিলাম, পাশ করে ফেললাম। আচ্ছা তখন আবার কন্টিনিউশন চলে আসলো, সেকেন্ড ইয়ার রানিং। তখন ওকে সেকেন্ড ইয়ারে কোনো প্রবলেম ছিল না, ওই কোনো প্রবলেম হচ্ছে না, চলতে থাকলো। কোনো রিলেশনশিপ ওইগুলা কিছুতে ইনভলভ হইলাম না। তবে সেকেন্ড ইয়ারের সময়টা দেখা যেত যে ওই যে আমার সবাই বন্ধুরা প্রেম করতো, রিলেশনশিপ করতো, এটা দেখতাম। আমি কারোর সাথে প্রেম করতাম না। মাঝে মাঝে মন 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 ওরকম বলতো যে আমি কেন কথা বলি না, একটা কথা বলা দরকার। দেখা যেত সামটাইমস বন্ধুরা কি করতো যে ওরা কথাবার্তা বলতো, আমি বলতাম, ওরা চাইতো যে আমি একটা রিলেশনশিপে ইনভলভ হই, কিন্তু আমি মানে ওই যে লজ্জাবোধ প্লাস ভয়, ওইগুলো ভালো লাগতো না, সর্বোপরি ভালো লাগতো না। প্লাস ইসলামিক রিয়েলাইজেশনের জায়গা থেকে ওইটা আমি লাইক করতাম না, যে না এটা ঠিক হবে না, ওকে কেন করবো এটা। তবে আমার ফিলিং এর জায়গাতে যদিও আমি কারোর সাথে রিলেশন না করি, ওই যে ছোটবেলার কাজিনটা ছিল ওইটা বাস করতো আর কি। ওরা যখন রিলেশনশিপের ব্যাপারে কথা বলতো তখন আমার ফিলিং এর জায়গাটা, চিন্তা শক্তিটা ওইদিকে কনভার্ট হয়ে যেত, যে আমিও তো ওরকম কাটাইতাম সময়। বা মানে আমি রিলেশনশিপের জায়গায় ওরা যেটা ফিল করে ওই জায়গাগুলো আমার ফিলিংসে ওই সময়টা পাস করার সময়টা আসতো আর কি। আচ্ছা এভাবেই অনেকগুলো সময় পাস হয়ে গেল। ওকে তো সেকেন্ডারি ভালোভাবে পাশ করলাম, 2টা সাবজেক্ট ছিল, 2টা সাবজেক্টই ভালোভাবে পাশ করলাম। তবে আমার কিছু ফ্রেন্ড ছিল ওরা ফেল করলো আর কি। ওরা তো ভালো স্টুডেন্ট ছিল না, ফেল করতে বরাবরই, ওদের আবার সাপ্লিমেন্টারি দেওয়ার কথা, ও 2টা সাবজেক্টই ফেল করলো। ওকে তখন থেকেই একটা ফোন দিয়ে আটলাম আমরা, যে ওরা যখন ফেল করলো তখন দেখা গেল যে প্রথম মানে একটা ক্রাইমের সিস্টেম মাথায় আটলো, ওকে যে ও পরীক্ষা দিবে, ওর পরীক্ষা আমি যেহেতু পাশ করে ফেলছি, ওর সাপ্লিমেন্টারি আর কি, যেটা থার্ড ইয়ারে সাপ্লিমেন্টারি হবে আর কি সেকেন্ড ইয়ারের পরে। তো থার্ড ইয়ারে সাপ্লিমেন্টারি দেওয়ার সময় ওর পরীক্ষাটা আমি দিয়ে দিলাম।
ওর ইয়েটা চেঞ্জ করে অ্যাডমিট কার্ডের ফটো চেঞ্জ করে আমার ফটোটা লাগিয়ে প্রথম ওর সাপ্লিমেন্টারি পরীক্ষা আমি দিয়ে দিলাম। কার্ড দিলেন এটা আরেকবার এটা যদি- আমার একটা ফ্রেন্ডের, এটা কেন করলেন? এটা ও পাস করতে পারবে না। যে কারণে আপনি এই কাজটা করলেন। না মানে ওর মানে অতিরিক্ত বন্ধুর প্রতি ভালোবাসা দেখা And he is যাচ্ছে। going to be doctor also. হ্যাঁ, এটা আমি অনেক বড় ভুল করছি। দিয়ে দেওয়ার পরে ও এক চান্সে পাস করে ফেললো, আর 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 অন্যজনেরটা অন্য আমার অন্য একটা ফ্রেন্ড দিয়ে দিল। তখন ও পাস করে ফেললো, দুজনেই পাস করে ফেললো। তখন আমরা ফুর্তি মজা করলাম যে বন্ধু ফ্রেন্ড পাস করে ফেলছে, তখন সবাই পাস করে ফেললাম আমরা, আর কেউ ফেল থাকলো না। তখন থার্ড ইয়ারের কন্টিনিউশনটা হলো আমাদের। থার্ড ইয়ার আমাদের 3 বছরের কোর্স আর 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ আর কি। Okay. থার্ড ইয়ারের পড়াশোনাটা খুব বেশি করা লাগে, আমাদের 4টা সাবজেক্ট থার্ড ইয়ারে। তো এখানেই পড়াশোনাটা সবচেয়ে কম হয়েছে আমার। ওই যে সকল ধরনের মানে যে মূল টপিক যেটা বলতে আসছি ওইটার সাথে ইনভলভমেন্ট কিন্তু থার্ড ইয়ারই হয়েছে আমার। আচ্ছা, কিভাবে হলো? সেখানে আসতেছি যে তখন থার্ড ইয়ারে ওঠার পরে হোস্টেলে তো বরাবরই থাকে। হোস্টেলে থাকার পরে আমরা সময় কাটাতেছি ফেসবুক, তখন তো সবাই ফেসবুক ইউজ করে এখন। জি। ফেসবুক ইউজ করতেছি, তবে আমি ওই যে ফিলিং এর জায়গা ছিল দীপা, ওরা প্রেম টেম করতো, পাশে অবশ্য গার্লস হোস্টেল থাকতো, গার্লস হোস্টেল প্রেম করতো, ওই দিক থেকে তারা দূর থেকে থাকতো, সিগন্যাল দিত বা এরকম ছেলেটা যেটা করে আর কি, টিজিং বলা হয় যেটাকে, ওরকমটা করতো। দেখা যেত যে না, একটু ভালো লাগতো আসলে, সাথে থাকতে ভালো লাগতো। তখন ভাবতাম যে না, আমার তো এরকম একটা রিলেশনশিপে ইনভলভ হওয়া উচিত, বা তখন ওই ফিলিং এর জায়গায় শুধু ওইটাই কাজ করতো। আচ্ছা। তখন ফেসবুক ইউজ করতাম, তখন দেখা যেত যে ফেসবুকে তখন ওই যে ওর নাম ভাল লাগে, ফেসবুকে প্রথম ওর নামে একটা নাম সার্চ দিলাম আমি ফেসবুকে। আচ্ছা, সার্চ দেওয়ার পরে দীপার নামে? হ্যাঁ, কিছু পেলাম, ছবি পেলাম, যেটা সিমিলার ফটো, অনেকগুলা একই ফটো। মানে আমি ঠিক বুঝতে পারছি না, মানে কি দীপার কি ফেসবুক আইডি না ছিল না? ওই দীপা, হ্যাঁ মানে ওর নাম ভাল লাগে তো, ওকে ভালো লাগে তো, মানে ওর ভালো লাগার একটা জায়গা মনের মধ্যে আছে, এই জন্য ওর নামে একটু সার্চ করলাম করলাম। এমনিতেই। ওকে। দেখে গেলো যে তখন এটা এমনিতেই করলাম আর কি। তখন ও আমার একটা বন্ধু যে তীব্র, তখন আমরা খুব ক্লোজ ছিলাম, আমি আর তীব্র, আর একটা ফ্রেন্ড ছিল যার পরীক্ষাটা আমি দিয়ে দিয়েছিলাম। আমরা 3 বন্ধু খুব ক্লোজ থাকতাম হোস্টেলে। আচ্ছা। আমার বাহিরে একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে খুব ক্লোজ ছিল। ওকে। এই 4টা ফ্রেন্ড আমরা সব থেকে বেশি ক্লোজ ছিলাম আর কি। 2টা ফ্রেন্ড আমরা হোস্টেলে থাকতাম, আমি আর তীব্র, আমরা দুজন বেশি ক্লোজ ছিলাম। আমরা অলওয়েজ একসাথেই থাকতাম। আচ্ছা। আমরা একসাথে ফেসবুক ইউজ করতাম। ওর ফোনে প্রথম ফেসবুক ইউজ করে আমি, একসাথে আর কি ফেসবুক ইউজ করে, ওর ফোনে আমি, আমার ফোনে ও, ওরকম ফেসবুক ইউজ করা হচ্ছে। তো একটা সময় আমরা ফেসবুকে পোস্ট করি, ভালো লাগে ফেসবুকের, মানে ফেসবুকে অলওয়েজ থাকার পরে ফেসবুকে আসলে কি আছে, ফেসবুকে আসলে মূলত কি পাওয়া যেতে পারে, সবকিছু ফেসবুকের মানে এমন কোনো দিকটা যেটা আমরা খুঁজবো না, কি আছে আসলে। এগুলো করতে করতে শয়তানি বুদ্ধি একটা আটলো মাথায়, ফেক অ্যাকাউন্ট খোলা হবে। ফেক অ্যাকাউন্ট খোলা হবে। Fake ওকে। account খোলা। আবার ফেক যাতে কেউ না বুঝতে পারে, এই ফ্রেন্ডের সাথে মজা করবো, দুষ্টামি করবো, এই জন্য আর কি। Okay. আদার্স কোনো প্ল্যানিং ছিল না। ওকে। তখন অ্যাকাউন্ট খোলার পরে ওই নাম থেকে সার্চ দেওয়ার পরে কিছু ছবি আসলো, একই সেম ফটো। ওই ছবিগুলো কালেক্ট করলাম। তখন আমার ফ্রেন্ড যে তীব্র ছিল, ও ছবিগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো। আমাদের লক্ষ্য ছিল যে আমাদের অনেকগুলো ফ্রেন্ড থাকবে, কোনো এক সময় একটা ফিমেল নাম দিয়ে আমরা এই আইডিটা কন্টিনিউ করব। যখন এটা হবে, অনেকগুলো ফ্রেন্ড হবে, তখন আমরা এটা নাম চেঞ্জ করে আমরা দুজনের নাম একসাথে অ্যাড করে দেবো, অভি তীব্র অ্যাড করে দেবো, ওরকম আচ্ছা। অ্যাড করে দেবো। তখন আমাদের মজা লাগবে, বা যখন আমাদের ফটো আমরা পোস্ট করব, ওই টাইপের চিন্তা নিয়ে আসলে এটা স্টার্টিংটা হলো আর কি। ওকে। তারপরে আমরা ইউজ করতেছি, পড়াশোনা করতেছি, হোস্টেলে ক্লাস করতেছি, আর ফেসবুক চালাচ্ছি, পড়াশোনা সবকিছু চলছে। পাশাপাশি একটা সময় দেখা গেল যে বিভিন্ন ফ্রেন্ডরা রিকোয়েস্ট পাঠাচ্ছে। ওটা বেশিরভাগ সময় তীব্রই ফেসবুকটা ফেকটা চালাইতো প্রথম অবস্থায়। দেখা যাচ্ছে যে আমাদের ফ্রেন্ডদেরকে যারা পরিচিত তাদেরকে অ্যাড দিতাম, আর ওই যেই ছবি থেকে ফেক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, ওই ছবিগুলো আসলে প্রতিদিনই ছবি পোস্ট করতো। আচ্ছা। নর্মালি যেটা করা হয়, সবাই যেটা করে, ওকে। মোটামুটি রয়্যাল ফ্যামিলির মেয়ে অবশ্যই হবে, বা ওরকম স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে হবে। দেখা যেত যে সে অনেক আপডেটেড ছবি পোস্ট করতো, প্রতিদিন আপডেটেড নিউজ দিত, বা ছবি পোস্ট করতো, স্ট্যাটাস দিত। ওই ছবিগুলো কালেক্ট করে আমরা স্টোর করেছিলাম, প্রায় 400 ছবির মতো হবে। আচ্ছা। ছবিগুলো আমরা ডাউনলোড করলাম প্রথমে। ডাউনলোড করার পরে একটা প্রোফাইল পিকচার আপলোড করা হলো, আর স্ট্যাটাসের মাঝে মাঝে একটা পিক আপলোড করা হতো। Okay. এরকম ভাবে কন্টিনিউশনটা হচ্ছে আর কি। মানে এটা শুধু ফান করার জন্যই হ্যাঁ, ফান, আপনারা? অনলি ফান। ওকে। একটা সময় দেখা গেল অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমরা আমাদের বন্ধুদেরকে মজা করছি যে হাই হ্যালো, ওরাও মানে রেসপন্স করতেছে যে একটা মেয়ে। তখন ওরা মানে ভাবতেছে, মানে ভাবনার কোনো সুযোগ নাই, এত ট্যালেন্টফুলি করা হচ্ছে যে এটা কেউ গ্যাসও করতে পারবে না যে এটা আইদার ফেক অ্যাকাউন্ট অর নট। এটা মানে অনেক সচেতন ভাবে এটা করা হইতেছে আর কি, আচ্ছা। যাতে কেউ কেউই বুঝতে পারে নাই, ইভেন কেউই না, যে আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ছিল কেউই বুঝতে পারে নাই। আর বুঝতেই পারবে কিভাবে, যখন কথা বলতে যেত তখন তো কথা বলা হইতো এক সময়। জি। এভাবে যাচ্ছে। তখন
এক সময় দেখা গেল একটা বিদেশ থেকে একটা কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, অ্যাকসেপ্ট করা হচ্ছে না, দেখা হয় না। মানে বিদেশে বাংলাদেশি যারা, হ্যাঁ, বিদেশে বাংলাদেশি যারা, প্রবাসী যারা আর কি, ওকে, তারা এটা করতেছে। তখন মেবি এটা ছিল দুবাই হবে, আবুধাবি, আরব আমিরাত যেটা হবে, ওটা হবে। তো ওটা থেকে একজন বলতেছিল আর কি, তীব্রই চালাচ্ছিল আর কি আইডিটা। জি, তখন একটা ছেলে বলতেছিল যে চ্যাট করতেছিল আর কি, যে তুমি অনেক সুন্দর, এটা সেটা আমি যেটা বলেছিলেন সচরাচর, আচ্ছা। ওটা বলতেছিল। কিন্তু একটা মানুষের ছবি তো আপনাদেরকে মানে কন্টিনিউটি যদি মেইনটেইন করতে তার তো অনেকগুলো ছবি লাগে, এগুলো আপনারা পেতেন কোথায়? বললাম না 400 ছবি ডাউনলোড করলাম। এটা আসলে কি মানে একটা রিয়েল অ্যাকাউন্ট থেকে করেছিলেন নাকি এটা ফেক অ্যাকাউন্ট ছিল? ওটা আমরা জানি না, তবে ছবি ছিল। ওইখান থেকে 400টা ছবি ডাউনলোড করেছিলেন? হ্যাঁ। ওই দীপা নামে সার্চ করে? ভেরি স্ট্রেঞ্জ। মানে আইডিটা কি ওই দীপা নামেই ছিল যে আইডি থেকে সার্চ করেছেন আপনি পেয়েছেন, নাকি অন্য কোনো নামে খুলেছিলেন? আমরা যেটা যে আইডি থেকে হ্যাঁ, এটা ছবিগুলো অন্য নামে খুলেছেন? ওকে, ঠিক আছে। ওটা ওই নামে তো খোলা যাবে না, ওর নাম অন্য অ্যাড্রেস, ঠিক আছে, তো কথা বলছেন তারপর? জি, তারপরে চলছে আর কি, যে চ্যাট চলতেছে। তখন বিদেশ থেকে হঠাৎ একজন এরকম করলো, ও চ্যাট অবশ্য তীব্রই করতেছে, আমি চ্যাট করতেছি না, অলওয়েজ তীব্রই করতেছে। দেখা গেল একটা সময় চ্যাট করার পরে একটা ছেলে বলতেছে তোমার সাথে কথা বলবো, প্লিজ প্লিজ, তুমি অনেক ভালো। পরে ও নিজ থেকে একটা ছেলে বলতেছে প্লিজ কথা বলো, তোমাকে টাকা দেবো, ফোনে তোমাকে ব্যালেন্স দেবো, টাকা দেবো, এই সমস্ত কথা বলতেছে। তখন ও বললো, মানে স্টুডেন্ট তো আমরা, পড়াশোনা করি, একটা মজা হয়ে যাক। ও ভাবছে যে মিথ্যা কথা বলার জায়গা পান না। আমরা বলতেছি, ওই বলতেছে, বা আমাদের অন্য ফ্রেন্ডকে বলতেছে আর কি, 4 জন একসাথে থাকতাম, তো বলতেছে টাকা দেবো। প্রথমেই প্রপোজ করে ফেলেছে টাকা দিবে? হ্যাঁ, ও নিজ থেকে বলতেছে, তীব্র তো বলে নাই, বা ওই আইডি ফেক আইডি থেকে বলা হয় নাই, ওকে, ও বলতেছে টাকা দিবে। তখন ও ভাবলো যে যাক একটু মজা হয়ে যাক, বলি তাহলে, আচ্ছা ঠিক আছে দেন তাহলে। আচ্ছা। তখন ছেলেটা টাকা পাঠিয়ে দিল, 100 টাকা পাঠিয়ে দিল। ওই দেশের 5 টাকা মেবি পাঠাইছিল আর কি। আচ্ছা। তখন তো ভাবলো যে উমা পাঠাই তো, তাহলে তার সাথে টাকাটা কিভাবে পাঠালো? দেশের বিভিন্ন জায়গাতে তো এখন ফ্লেক্সিলোড করার সিস্টেম আছে, বাংলাদেশ থেকে নাকি ওনারা কিভাবে পাঠায় আর কি। না, কিন্তু আপনারা কিভাবে রিসিভ করলেন? ফোন নাম্বারে, সরাসরি ফোন নাম্বার দিলে তো আপনাকে ফোনে কথা বলতে হবে তার সঙ্গে। হ্যাঁ, কথা বলা হয়তো, তো আসতেছি ডিরেক্টলি টাকাটা পাঠিয়ে দিলেন? প্রথম এমনিতেই পাঠিয়ে দিছে, কোনো উইদাউট এনি কথা বলা ছাড়াই। ওকে, কত টাকা পাঠালো? 100 টাকা শুধু ফোনে, ফ্লেক্সিলোড 100 টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপর পাঠানোর পরে দেখা গেল যে 100 টাকা পাইলো। তো ও বললো যে ভালোই তো। ও অবশ্য রেগুলার কন্টিনিউয়াস ছেলে মেয়েদের সাথে কথা বলতো, প্রেম করতো আর কি, তীব্র রেগুলার। ওর ফোনে ভালো টাকা পয়সা লাগতো, তখন বললো বাহ, ভালো একটা ওয়ে পাইলাম তাইলে। তখন ওইটা কন্টিনিউশন করার ইয়ে নিল আর কি, আমাকে বললো যেটা করা যায়। আমি তখন বুঝতে পারি নাই যে এটা তো অন্যায়, এই বুধটা জাগে নাই আর কি, যে এটা না, এটা কেমন হবে। পরবর্তীতে আমি আবার ওকে অনেক বিশালভাবে হেল্প করছি, বা আমিও ইনভলভ হয়েছি এর কি ব্যাপার। তখন আচ্ছা ঠিক আছে তাইলে কর, সমস্যা কি, ভালোই তো, মজা লাগতেছিল, বরং আরো মজা লাগতেছিল, ভালো লাগতেছিল। তখন ওর সাথে চ্যাটটা কন্টিনিউশন হলো ওয়েল বাবি। আচ্ছা। তখন শুধু চ্যাটই হইতো। তখন তীব্র চ্যাট কন্টিনিউশন করতে থাকলো, আবার বুঝলো যে না, বিদেশে আরো কেউ থাকলে হয়তো এরকম ভাবে হইতে পারে, ওই ধারণাটা জাগলো আর কি। তখন সে এখন বিদেশি ফ্রেন্ডরা কোথেকে পায়, মানে বাংলাদেশের মানুষ জানা, ওরকম বিদেশি তো আবার হবে না, ওরা তো অন্য ল্যাঙ্গুয়েজের। তখন বিভিন্ন পেজ থাকে কিন্তু বিদেশের, প্রবাস জীবন এটা সেটা, তাদের যে পেজ থাকে, ওনাদের বিদেশে যারা থাকে তারা পেজ ক্রিয়েট করে, ওই পেজগুলোতে লাইক দিয়ে, বা ওই পেজগুলোতে ঢুকে যারা ওইখানে লাইক কমেন্টস করে তাদেরকে আলটিমেটলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলো। তখন তারা অ্যাকসেপ্ট করলো। তখন আরো বিভিন্ন দেশ থেকে, ওমান, সৌদি আরব, আর আরব আমিরাত, মালয়েশিয়া, এই সমস্ত অনেক দেশ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলো, দেশে যারা থাকে তাদেরকে পাঠানো হলো। তখন তারা অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট মানে কেউ মিস করে নাই, সবাই অ্যাকসেপ্ট করতো। ও চ্যাটিং এ চলছে, কথাবার্তা কখনো বলা হয় নাই। তবে ও তো, আমি নিজেও তো জানি না যে আমি কথা বললে ওরকম ভাবে বলতে পারবো, বা একটা এরকম সিস্টেম হবে। তখন ওর তীব্র একটা কাজিন ছিল, তাকে দিয়ে সে কথা বলাতো। ওকে, এখন মেয়ে কোথায় পাবে সে? কাজিনকে দিয়ে কথা বলাতো, মানে মেয়েটা ছিল? হ্যাঁ, একটা মেয়ে ছিল। ওকে, তবে অল্প অল্প কথা বলতো, খুব বেশি না। ওকে, অল্প কথা বলানো হয়তো। দেখা যেত অনেক সময়, অনেক রাত্রে, প্রায় মিডনাইটের পরেও চ্যাট করা হয়তো। তখন সে চাইতো যে তোমার সাথে একটু কথা বলবো, ছেলেটা চাইতো, বিদেশে যে থাকতো চাইতো সে। তখন দেখা যেত যে বলতো যে না, কথা বলা যায়, কারণ এটা সম্ভব না। কেমনি সম্ভব? মেয়ে কাজিন কি আর সে তার সাথে থাকে নাকি? তখন অনেকেই ফেক ভাবতো যে না তুমি ফলস, এটা সেটা বলে চলে যেত, বা অনেকে ইনভলভ থাকতো, পরের দিন কথা বলাই দিত। এভাবে দেখা যেত যে আর 100-200 এরকম টাকা মাঝে মাঝে আসতো, ফ্লেক্সিলিটি দিত ওকে। তখন একটা সময় দেখা গেল কি, আমাকে এটা বললো, পরে আমি ভাবলাম যে এটা চলতে থাক। তখন আমিও মাঝে মাঝে এটা ইউজ করতাম, ওরা এটা আমরা দুজনই পাসওয়ার্ড জানতাম আর কি, আমি ইউজ করতাম, আমিও এটা হয়তো আর কি। একসময় চলতে থাকলো, তখন এভাবে যাচ্ছে আর কি। আমি তখন 3rd ইয়ারে পড়াশোনা করতেছি।
তখন আমিও তখন ফেসবুকটা রেগুলার কন্টিনিউশন করলাম মাধ্যমে, ও চালিয়ে দিচ্ছে, আমি মজা পাইতেছিলাম। ওকে, তখন আমারও একটা টেনশন ধরে গেলো, না এটা তো ভালোই, আমার ফোনে যদি টাকা থাকে তাহলে তো ভালোই। তখন আমি বললাম যে আমিও তো তাহলে কথা বলতে পারবো সামটাইমস। আমি আবার কথা বলতাম না কারোর সাথে, ওরা বলতো যে কথা বল, কারোর সাথে বল, ওরকম ইন্সপায়ার করতো। তারপরে বলতাম না, মাঝে মাঝে কি করতো, কারো একটা নাম্বার দিত, আমি এমনিতেই অল্প একটু কথা বলতাম, আচ্ছা, আর আননোন মানে রং নাম্বার আর কি। ওকে, তো যখন জানি দিত তখন আর বলতাম না, ভয় পেতাম, থাক কথা বলবো না, বাদ দে। ওকে, ওরকম ভাবে চলতো। একটা সময় দেখা গেল কোনো একদিন আমি ওরা কথা বলতেছে বা ফোন দিচ্ছে, তখন আমি বললাম দে আমি একটু কথা বলি ছেলে। তখন ও মা, আমি নর্মালি কথা বলতেছি, নর্মাল। তখন ও বিশ্বাস করে ফেলছে ছেলেটা, নর্মাল কথা বলছেন মানে আমি এখন যেভাবে কথা বলতেছি, মানে একটু আস্তে কথা বলতেছিলাম তো। ও আচ্ছা, মানে একটু মেয়েদের ঢঙে কথা বলার চেষ্টা করছেন। ঢঙ্গ না, তাহলে? প্রথম অবস্থায় ঢঙ্গ না, কোনো ঢং না, আচ্ছা, সিম্পলি কথা বলতেছিলাম আচ্ছা, এভাবেই, যে একটু আস্তে আর কি, যে বন্ধুরা যাতে না শুনে। ওকে। পাশে আস্তে কথা তো বলতেছিলাম। যে আপনাকে ফোনে শুনেছে ও মনে করেছে এটা মেয়েই কথা বলছে, আর আবার ইন্টারনেট থেকে ফোন দিত, তো এত হয়তো বা ক্লিয়ার হয়তো আসতো। খেয়ালও করতো না বিষয়গুলো। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। হ্যাঁ অভি, বলুন তারপর কি হলো? তুমি নর্মালি কথা বলতেছিলেন, সে মেয়ে মনে করেছে। হ্যাঁ, নর্মাল কথা বলতেছিলাম, মানে তখন সে ভাবছে যে না, মানে আমি সেই, মানে যে তার সাথে চ্যাট করছে সেই বুঝি, সেই মেয়েটাই বুঝি আমি। তখন সে একটু কথা বললাম, এমনি সিম্পল কথা বললাম, ভালো আছো, হ্যাঁ ভালো আছি, এটা সেটা, এই সিম্পল ভাবেই বলে ফেললাম। তখন কোনো প্রবলেম হলো না, সে বিশ্বাস করে ফেললো। তখন তীব্র বলতেছিল যে ইয়ে কর, তাহলে এত লম্বা কথা বলিস, তাতে শেষ করে ফেল। তখন কথা বলা শেষ করে ফেললো। তখন সাথে সাথে হচ্ছে চ্যাটিং, তখন সাথে সাথে চ্যাটিং হচ্ছে। তখন সে বলছে আচ্ছা তাহলে তোমার এখন একটা পিক পাঠাও, এখন যেভাবে আছে ওভাবে, এরকম কথা বলতো। ওকে, ওকে, এটাকে আপনি নর্মালি কথা বলছেন, তখনই মেয়ে মনে করছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ছেলেটা কোথায়, কোন দেশে থাকতো? হোপফুলি আরব আমিরাতেই হবে, ঠিক মনে আসতেছে না, তবে আরব আমিরাতেই হবে। ওকে, তারপরে সাথে সাথে 1-1.5 মিনিট কথা বলছিলাম মেবি। তখন ফোন রাখার পরে কথা বলতেছি, চ্যাট করতেছিল। তখন ছেলেটা বললো তুমি ঠিক যেভাবে আসো এভাবে একটা পিক পাঠাও। তখন সাথে সাথে একটা সেলফি পিকচারও তো ছিল পোস্টেড, ওইখান থেকে একটা পাঠাই দেওয়া হলো। তখন সেই ছেলেটা আরো বেশি কনফার্ম হয়ে গেল যে না, একটা মেয়ের সঙ্গে সে কথা বলছে। ওকে, তখন এটাই এভাবে চলতে থাকলো, চ্যাট হতে থাকলো। আবার মাঝে মাঝে টাকা পয়সা দিত, 100-200 টাকা। ও আবার তীব্র আমাকে কিছু টাকা দিত, মাঝে মাঝে 50 টাকা ব্যালেন্স ট্রান্সফার করে দিত সামটাইমস। মানে কি ফ্লেক্সিলোডে করে দিত আর কি সে? ফ্লেক্সিলোড ছেলেটা দিল তার নাম্বারে, তখন ও আমাকে ব্যালেন্স ট্রান্সফার করে দিত ওর থেকে। মাঝে মাঝে আমি কথা বলে দিলাম, একটু হেল্প করলাম, ওকে, প্লাস ফ্রেন্ড হিসেবেও দিল আর কি। ওকে, তখন ব্যালেন্স ট্রান্সফার করে দিল, দেখা গেল যে হ্যাঁ আমি তখন ইয়ে করলাম। আপনি মজা পাচ্ছিলেন, ইনফ্যাক্ট আগ্রহ বাড়তেছিল দিনকে দিন। হ্যাঁ, আগ্রহ বাড়তেছিল এক্স্যাক্টলি। ওকে, তখন এই ভালোই লাগলো আসলে, গেছিলাম আমাকে ভুল বুঝলো, এটা ভালো লাগলো, কেন জানি ভালো লাগলো, বুঝতে পারলাম না। যারা দেশের বাইরে থেকে এই জেবিএসবি শোনেন, যাহা বলিব সত্য বলিব বা হ্যালো 8920 আমাদের যে অনুষ্ঠানগুলো হয় দেশের বাইরে অসংখ্য বিশেষ করে আরব আমিরাত কান্ট্রিগুলোতে, মধ্যপ্রাচ্য দেশগুলোতে অনেক অনেক লিসনার আমাদের আছেন যারা ডাউনলোড করে অনুষ্ঠানটা শোনেন। তাদের অনেক কষ্টার্জিত অর্থ বাংলাদেশে আসে। আমরা চাই না যে আপনারা প্রতারিত হন। আজকের এই অনুষ্ঠানটা শোনার পর আপনারা অনেকেই সচেতন হয়ে যাবেন। শুধু দেশের বাইরে না, দেশের ভেতরেও এরকম অনেকেই আছেন যারা ফেসবুক আইডি গুলো যাচাই করেন না। কিছু কিছু ফেসবুক আইডি আছে এতটা সুন্দর নিখুঁতভাবে নকল করা, যেগুলো দেখলে আসলে বোঝার কোনো উপায়ই থাকে না যেটা ফেক নাকি আসল। সবচেয়ে বড় ভিকটিম আমি বলতে পারি আমি নিজে, কারণ আমার নামে যতটা ফেক অ্যাকাউন্ট আছে ফেসবুকে এবং আমার নামে যতগুলো পেজ আছে ফেসবুকে, এগুলো নিয়ে যাচ্ছে তাই রকমের দুর্ঘটনার মুখোমুখি যে ভবিষ্যতে হব না সেটার আশঙ্কা করাও খুব মুশকিল। আমি এগুলো নিয়ে স্টেপ নেবার চেষ্টা করেছি, বিভিন্নভাবে আইনি সহায়তাও নিয়েছি, অনেকে কটও হয়েছেন, ধরাও পড়েছেন, আরো প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি। কিন্তু একটা বিষয়, মানে কত জনের বিরুদ্ধে নেবে বলুন, মানে একটা বন্ধ করি তো আরেকটা, একটা বন্ধ করি তো আরেকটা। এবং সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে যেই আইডিটা আপনারা ফেক খুলছেন যার নামে, তিনি যদি আপনার নামে ক্লেম করেন, আপনার জন্য কিন্তু তথ্য অধিকার আইনে আপনার কিন্তু মামলা হয়ে যাবে, আইসিটি অ্যাক্টে আপনার কিন্তু মামলা হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো করবেন না। হ্যাঁ, আর ফেক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য মাঝখানে সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। আমরা জানলাম যে ফেসবুক সেটার সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং সেখানে কিছু ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল, কিন্তু এই প্রক্রিয়াটি এখনো চালু আছে কিনা আমি নিশ্চিত নই। আমি ধরে নিয়েছিলাম যে আমার যত ফেক অ্যাকাউন্ট আছে বা পেজের যতগুলো আছে ফেক, শখানেকের উপরে হবে, সেগুলো বন্ধ হয়ে যাবে, এটা খুশির সংবাদ। কিন্তু আলটিমেটলি আমার সেই লাভটা হয়নি। আশা করছি এটা বন্ধ হয়ে যাবে। এবং আপনাদেরকে আমরা হ্যালো 8920 অনুষ্ঠানে একবার শুনিয়েওছিলাম যে এক ভদ্রলোক এসেছিলেন, তার কাছ থেকে 80,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এবং এই ভদ্রলোক উপোস থাকতেন, তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। উপোস থেকে এই ফেক কিবরিয়ার জন্য তিনি প্রার্থনা করতেন যেন তিনি ভালো থাকেন। মাস শেষে 10,000 টাকা বেতন পেতেন, টাকা তুলেই তিনি তার কাছে পাঠিয়ে দিতেন। মানে আমার কাছে কষ্ট লাগে জিনিসটা। আমি আসলে রাগ কার প্রতি করবো? এই
লিসনারের প্রতি করব, না যিনি ফেক অ্যাকাউন্ট করেছেন বা যে ফেক নাম্বার দিয়ে এই জিনিসগুলো করছেন তার প্রতি করব? কারণ হয়তো ভালোবাসা থেকে এটা করেন, কিন্তু আপনাদের জাজমেন্টের জায়গা থেকে তো বিষয়টা এরকম হওয়া উচিত যে কিবরিয়া কখনো এই কাজটি করবে কিনা, বা আপনার জায়গাটি থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কখনো এইভাবে ডিল করবো কিনা। প্লিজ একটু সচেতন থাকবেন, কারণ সব জায়গায় প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে, শুধু ইন্টারনেট না, ব্যক্তি জীবনেও সতর্ক থাকলে সেটা এড়ানো সম্ভব। ওকে, যেটা আপনি বলছিলেন বলুন তারপর। তখন ওইটা কন্টিনিউশন হয়ে গেল ভালোভাবেই, যে ও কথা চ্যাট করতেছে, আমি প্রথম দিন কথা বললাম, নেক্সট টাইম আমিও ফেসবুকটা ইউজ করলাম, এভাবে চলতে থাকলো। একটা সময় দেখা গেল তীব্র বললো যে না, এটা তো শুধু করলে হয় না, ফোনে কত টাকা আসে, একটা সিস্টেম করলে কিরকম হয়, যদি বলি যে বিকাশে টাকা পয়সা দেন, ওরকম করা যেতে পারে কিনা। আমি বললাম এটা কিভাবে সম্ভব, বা এটা করা যাবে কিনা, বা এই সিস্টেম আর কি। যে তখন বললো যে না, বিদেশ থেকে তো বিকাশে টাকা পাঠায়, তাহলে ভাবলাম হ্যাঁ তাহলে করা যায়, হয়তো তাহলে। তখন এই ছেলেটা ইতালি ছিল, একটা ছেলে ইতালি থেকে ওইটা কথা বলতেছিল আর কি, চ্যাট করতেছিল ওরকম ভাবে। তখন তার সাথে আমি সেকেন্ড টাইম কথা বললাম এজ এ ইয়ার মতো সেজে আর কি, ওই ফেক অ্যাকাউন্টের মেয়ে সেজে আর কি কথা বললাম এভাবেই। তবে তখন অবশ্যই একটু করে বলার চেষ্টা করতাম আর কি, যেহেতু অন্য একটা টার্গেট ছিল যে তার থেকে বিকাশে টাকা হাতিয়ে নেবো, এরকম একটা টার্গেট ছিল। তখন ওনার সাথে চ্যাটিং হইতেছিল এবং ওনাকে বলে দিচ্ছিল যে বলতাম যে আমি একটা সিম্পল ফোন ইউজ করি, ফোনে আমি বলতাম এই বিটা আসলে তো একটা মাল্টিমিডিয়া সেট না, যেটা আসলে ওরকম বর্তমান মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড ভার্সন না, এটা দিয়ে তো এরকম যদি হইতো তাহলে তো আসলে তোমার সাথে বা আপনার সাথে ভালোভাবে দেখে দেখে কথা বলা যেত। তখন ছেলেটা ভাবলো যে না আসলে তো তাহলে তো এটা তো ভালো হয়, তখন ছেলেটা আরো খুব বেশি আগ্রহী হয়ে গেল, এই কথা বলে কেটে দেওয়া হলো। তখন যেটা বললো না আসলে তো তাহলে তো অবশ্য একটা সিস্টেম কি একটা কাজ কি করতাম, মানে ছেলেরা আমরা তো বুঝি, আমরা নিজেরা তো ছেলে, কোন ক্ষেত্রে মেয়েদের প্রতি খুব বেশি এফেক্টেড থাকে ছেলেরা এটা তো বুঝি, যে ওই জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করছিলেন। এই দুটোটা কাজে লাগে, যে খুব বেশি ছেলেদের প্রতি উইকনেসটা প্রকাশ করতো না মেয়েরা করলে কিন্তু ভালো, মানে ছেলেরা এটা পছন্দ করে না বা ভালো লাগে না, এটা আমরা করতাম। উইকনেসটা প্রকাশ করা হইতো না, বা আপনি করে বলা হইতো রেগুলার। যদি একটা বার তুমি করে বলা হইতো তখন দেখা যেত সে মানে হাতে আকাশ নাগাল পাইছে ওরকম কিছু একটা ভাব প্রকাশ করতো। তখন এই জায়গা থেকে তখন তুমি বলার আগেই সে সরি একদিন তুমি বলার পরে চ্যাটে প্লাস ফোনে তখন বললো যে এই সমস্যা, একটা ফোন হইলে তো ভালো হইতো, ডিরেক্টলি বলা হয়নি। আপনি বললেন এটা? হ্যাঁ। মানে তখন কি এই মেল কণ্ঠেই বলছেন নাকি ফিমেল কণ্ঠে? একটু চেঞ্জ আর কি, খুব বেশিও না, আবার একটু আস্তে আস্তে স্লো করে বলতেন, কারণ হচ্ছে মানে ইন্টারনেট থেকে ফোন দিত তো, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, ওকে বুঝতো না আর কি। আচ্ছা আচ্ছা। তখন আরো লং টাইম চ্যাট হলো, তখন সে রাজি হচ্ছে না, শূন্যে টাকা ছুড়ে দেবে এটা তো কথা। তখন আরো ছবি পাঠানো হইতো, ছবি দিত, তখন আরো কনফার্ম হওয়ার জন্য সে আরো চেষ্টা করতে লাগলো, সে আদৌ কি সে আমার প্রতি ইনভলভ কিনা, বা আমার প্রতি সে কতটা কি বলে এফেক্টেড, এই ছেলেটা এটা কনফার্ম হতে চাইলো। তখন দেখা গেল যে এটা করতে থাকলো, আরো কনফার্ম হওয়ার জন্য চেষ্টা করতে থাকলো। তখন সে যতটা না চেষ্টা করতেছে তার বেশি আমরা তাকে ফিডব্যাক দিচ্ছি, সে আরো আকৃষ্ট হচ্ছে। ওকে, একটা সময় আলটিমেটলি সে আচ্ছা ঠিক আছে দিব, দেখা গেল একসময় সে 2 দিন পরে সে 5,000 টাকা পাঠিয়ে দিল প্রথম। ওকে, এটা আপনাদের সবচেয়ে তখন পর্যন্ত বড় দান মারা? হ্যাঁ, সর্বপ্রথম। ওকে ওকে, 5,000 টাকা বিকাশে পাঠিয়ে দিল আর কি। পাঠিয়ে দেওয়ার পরে এটা তখন তীব্র সর্বপ্রথম, আমি তো জানি না কখন পাঠিয়েছে, ওর নাম্বারে পাঠিয়েছিল আর কি। তখন ও তো সেই নাচানাচি রুমে কি ব্যাপার তো তখন তো মানে জড়ায় খুব আনন্দ, এটা যে শূন্যের মধ্যে থেকে টাকা আসলো, এটা কি হইলো। তখন এটা হয়ে গেল, টাকা আসলো, দেন সে এটা পাইলো 5,000 টাকা। এটা আমরা রুমের 2টা ফ্রেন্ড জানতাম আর কি, আরো 3-4 জন ফ্রেন্ড জানতো, আমাদের আর 4জন ফ্রেন্ড ছিল, এটা জানতো, আর অন্য কেউ জানতো না, ইনস্টিটিউটের কেউ জানতো না, বা কলেজের কেউ জানতো না, ওরকমভাবে থাকতো। তখন এটা আসার পরে ও প্ল্যান করলো যে তীব্র একটা ফোন কিনবে মাল্টিমিডিয়া, আসলে কিনবে, যেহেতু আসলে কিনবে সমস্যা নেই, তখন ও একটা ফোন মাল্টিমিডিয়া সেট কিনলো, এটা সে ইউজ করতে লাগলো। ওকে, তখন তো আমারও একটা কাজ করলো না, এটা সম্ভব তাহলে ও বললো তুই ইউজ কর, চলি তোর ফোন কিনে দিলাম, আমি তো আরো সহজে পারি, ইচ্ছা করলে আমি নিজে কথা বলতে পারবো, ওরকম টাইপের। তখন আমিও আমরা আইডি খুলে দেওয়া হলো, একই ছবি দিয়ে, সবাই একই ছবি, দুজনই একই ছবি দিয়ে আদার্স একটা নেবে, আইডি খোলা হলো, আমিও সেম এরকম করতে থাকলাম। দেখা গেলো যে ঠিক সেম, আমি অবশ্য এত একটা পারতেছিলাম না ওর মতো, ও যতটা পারে যেটা ওরকম পারি না, তারপর আমি একটু বেশি কথা বলে ফেলতাম, তখন আরো বেশি আকৃষ্ট হয়ে যায় সিস্টেম নিয়ে। তখন এভাবে চলতে থাকলো, একটা সময় দেখা গেল আরো 5,000 10,000 এরকম করে আস্তে আস্তে 20-25,000 টাকার মতো হয়ে গেল। তখন তীব্র ভাবলো যে না একটা কাজ করি, আমরা তো টাকা পয়সাগুলো একসাথে জমানোর একটা সিস্টেম করি, কি করা যায়।
চল একটা বাইক কিনি। তখন প্ল্যান জানলো একটা বাইক কিনবো। তখন তো আরো কোমর বেঁধে লাগা হলো যে না আরো আনতে হবে, বাইক কিনবো আমরা। বাইক কিনে বন্ধু বান্ধবরা সবাই মানে আসলে কি এটা আমাদের কোনো পার্সোনাল কাজে কখনো টাকাটা লাগানো হয় নাই, ওইটা যেভাবে আসতো ওইভাবেই বন্ধু বান্ধবের খাওয়াতাম, মজা লাগতো। চল আজকে কে কি খাবি হোটেলে, চল যেটা সেটা মানে যে যেটা চাইতো, মিষ্টি দেখা যেত 5 কেজি 10 কেজি খা, চল সবাইকে মাঠে আই না ওরকম ভাবে ক্লাসে যে যেটা ধুম খাওয়ানো হইতো, মানে খুব এই অবস্থা। শূন্যের টাকা মানে শূন্যের মধ্যে আসছে, এটা তো এইভাবে চলতে থাকলো। তখন ভাবলো যে না আমরা একটা বাইক কিনবো। তখন ওই টার্গেট নিয়ে আরো ভালোভাবে লাগা হলো। তখন সেকেন্ড হ্যান্ড একটা বাইক কেনা হয়েছিল চায়না আর কি। তখন এটা কেনা হয়েছিল 30,000 টাকা দিয়ে, 28,000। ওকে, তখন ওইটা আরো কিছু কালেক্ট করে তখন কিনে ফেলা হয়েছিল আর কি। আচ্ছা। তখন এটা আমরা সবাই ইউজ করতো আর কি। সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেন আপনারা কত টাকা মিলিয়ে? 30,000। এই এক লোকের কাছ থেকেই? না এক লোকের কাছ থেকে না, অনেকজনের কাছ থেকে। এবং সেখানে কথা বলতেন আপনি? হ্যাঁ কথা, এত কথা বলা লাগতো না আসলে, কথা বলতাম না এত একটা, কারণ বেশি বললে তো টের পেয়ে যাবে, এত কথা বলা হইতো না। কি করতেন একটু আমাকে একটু স্যাম্পল দেখাতে পারবেন? মানে হাউ ইট হ্যাপেন, মানে কিভাবে জিনিসটা ইয়ে করতেন, কথা কি থাকতো আসলে? সবই তো ফেসবুকেই বলতেন ম্যাক্সিমাম, চ্যাট করে, মানে ফোন ধরে কি বলতেন আলটিমেটলি? যে হ্যালো, হ্যাঁ কে, আমি অমুক, মানে উনি বলতো যে হ্যাঁ আমি। আপনি কি ভোকালটা চিকন করতেন, মেয়েদের মতো করে সাজার চেষ্টা করতেন? সারা চেষ্টা বলতে এত একটা সিম্পল হয়ে যেত, কেন জানি ওনারা বিশ্বাস করতো, ওরা আল্লাহই ভালো জানে আসলে এটা আসলে কি আমার কণ্ঠ কি ওরকম এত চিকন কিনা। না কিন্তু কেউ যদি চেষ্টা করে তাহলে করা সম্ভব। মেয়েদের ভোকাল করাটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কিছু না, মানে একটু যদি চেষ্টা করতে চাই। ইভেন মানে কিছু অ্যাপও তো পাওয়া যায় যে ভোকাল চেঞ্জ করার কিছু অ্যাপ, যেগুলো মোবাইলে ইউজ করে অনেকেই অনেক ধরনের প্রতারণা করে থাকেন। ওটা আমরা ট্রাই করছিলাম, আমি তো পারি নাই। এটা পারেন নাই শেষ পর্যন্ত? এই হোক, তো আপনার সেকেন্ড হ্যান্ড এইভাবেই হচ্ছে, একটু মানে একটু বলতে একটু আসতে বললেই হইতো। ওকে ফাইন, তো সেকেন্ড হ্যান্ড একটা ওনারা আসলে বুঝতো, তবে আমরা অন্য জায়গাতে ফ্রেন্ডদের ক্ষেত্রে চেষ্টা করছি, কিন্তু ওরা তো সবাই বুঝে ফেলে বা আদার্স অনেকেই বুঝে, কিন্তু ওরা কেন জানি বুঝতো না, এটা বুঝতে পারলাম না আসলে, বুঝতাম না আমি। ওকে ওকে, তো একটু তো অবশ্যই চেষ্টা করতাম বলার, যেটা আপনি বললেন একটু তো চেষ্টাই করতাম। তখন এভাবে চলতে থাকলো। তখন একটা বাইক কিনা হলো, ওটা সবাই ফ্রেন্ডরা সবাই ইউজ করে, মজা মতো যাও সবাই ইউজ করো যেভাবে খুশি, তেল ভরে ভরে ইউজ করা হতো। তখন ফোনে টাকা আসতে থাকলো। তখন আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল, ওই যে আমরা 3 জন ক্লোজ বলছিলাম, আমি তীব্র আরেকটা ফ্রেন্ড, তার পরীক্ষা আমি দিয়ে দিয়েছিলাম। তো ওই ফ্রেন্ডটাকে তখন বলা হলো যে আমরা তো এরকম করছি। তখন ও বললো যে তাহলে তো আমিও করতে পারি, আমিও করি, কি বলো? হ্যাঁ তোর অ্যাজ ইউ উইশ। তখন সেও একটা আইডি খুললো ওরকম ভাবে, ওই পিকচারগুলো দিয়েই। ওকে, ও চ্যাট করতে থাকলো। তখন ওর এখানে ওমান থেকে একজন, মানে ওমানে উনি নিজস্ব ব্যবসা করে, আচ্ছা, কন্ট্রাক্টর বলে আর কি, ওই দেশে বিভিন্ন কন্ট্রাক্ট কাজ রেখে উনি করতেন, তার মানে অনেক টাকা ইনকাম করতেন, পার মান্থ 1.5-2 লক্ষ টাকা মতো ইনকাম করতেন। ওকে, উনি সর্বপ্রথম ওকে সে কনভিন্স করতে পারলো আর কি। উনি অবশ্য কেন কনভিন্স হলো বিস্তারিত তখন ওনার সাথে করে দেখলাম যে উনি একটা বিয়ে করছিলেন উনি দেশে, তখন বউ ওনাকে ছেড়ে চলে গেছেন। তারপরে ওনার বাবা মা নেই, ভাই আছে বাড়িতে, এখন অনেক মোটা উনি দেখতে, বা সর্বোপরি উনি সেকেন্ড টাইম বিয়ে করতে পারবে বা ওনাকে কেউ পছন্দ করে ওরকম না, বা প্রথম বিয়ের পেইনটা উনি নিতে পারতেছেন না, ওই সমস্ত অনেক ফ্যামিলিগত অনেক প্রবলেম ছিল আর কি। ওই এফেক্টে হয়তো উনি কথা বলতে ভালোবাসতেন আর কি। আচ্ছা, ওই জায়গাটা হতে পারে। ওকে, কি করতেন ওই সময়টাতে? কি কোনো ধরনের মানে এমন কোনো পিকচার পাঠাতেন বা ভিডিও পাঠাতেন? না কোনো ব্যাড কিছু না, ব্যাড কিছু থাকলে তো আসলে আকর্ষণ চলে যাবে। কাজটাই তো ব্যাড, কাজটাই তো ব্যাড। এর মধ্যে ব্যাড কিছু না মানে আমি ঠিক বুঝলাম না, ঠিক আছে ওকে। মানে ওই এক্সট্রিম লেভেলে কোনো কিছু চিন্তা করতেন না? না ওইটা অবশ্যই না। ওকে, তারপর তখন বাইকটা কিনলেন, সেকেন্ড হ্যান্ড বাইক, 3 জন বন্ধু মিলে চালান, এবং 3 জনই মোটামুটি এই কাজের সাথে ইনভলভ। হ্যাঁ, কয়টা আইডি? একটাই আইডি? একটা আইডি না, তখন 3টা আইডি হয়ে গেল। 3 জন 3টা আইডি করেছেন। ওকে, কথা বললে আমি বলতাম আর কি। কথা বললে আপনি বলতেন, কিন্তু আইডি ছিল 3টা, এবং সব যারা ক্লায়েন্ট ছিল সবই দেশের বাইরে। হ্যাঁ অবভিয়াসলি দেশের ভিতরে কেউ না দেশের ভিতরে কারোর সঙ্গে আমরা একটা সময় গেল দেশের ভিতরে কারো অ্যাকাউন্ট আমরা রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করতাম না, ডিলেট ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দিতাম। স্ট্যাটাস গুলো কি দিতেন? স্ট্যাটাস অনেক সময় দেখা যেত যে কিছু ছবি আছে শপিং এর, কিছু ছবি থাকে এখানে ঘোরাফেরার, যে আজকে ও যেতে ঘুরতে আসলাম, আজকে ভাইয়ের সাথে বেড়াতে গেলাম। মানে স্ট্যাটাস তো আমরা যারা সচরাচর ফেসবুক ইউজ করি ভালোই ক্যাপশন দেওয়া যায়, যেরকম ইয়ে হতো আর কি, মানে ছবির সাথে ম্যাচ করে ভালো ক্যাপশনও দেওয়া হয়, Okay. যেটা মানে কোনোভাবেই বোঝা সম্ভব হতো না যে এটা আসলে কি অন্য কেউ। মানে অনেকে আছে না যে ফলস ফেক অ্যাকাউন্ট ইউজ করে ভালোভাবে বানান ভুল করে, এটা সেটা এই সবাই তো ট্যালেন্ট ছিল, এটা কেউ করতে। আজকের এই এপিসোডটিকে খুব হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই, কারণ এমনও হতে পারে যে বর্তমানে ভার্চুয়াল বলয়ের মধ্যে আমরা যেভাবে ঢুকে গিয়েছি এবং যে কারাপশন গুলো এখানে হচ্ছে,
হচ্ছে, সেটা নিয়ে ভবিষ্যতে হয়তোবা আরো বড় কনফেসের জায়গা থেকে কেউ কেউ আসবেন এখানে কনফেস করার জন্য, সেটা হয়তো আরো রমরমা কিছু হবে শোনার দিক থেকে, এন্টারটেইনমেন্টের দিক থেকে। যদিও আমরা বলি দিস ইজ নট অ্যান এন্টারটেইন শো। যারা এখানে এসে কনফেস করতে চান জীবনের ভুলগুলো, অপ্রিয় সত্যগুলো, বিশেষ করে ভার্চুয়াল বলয় যারা অপরাধ করেছেন, নিজের বিবেকের তাড়না বোধ থেকে যারা কনফেস করতে চান, চলে আসতে পারেন আমার এখানে। ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। একটি কথা না বললেই নয় প্রিয় শ্রোতা, ফেসবুক অ্যাডিক্ট এক ধরনের নেশনে দিনকে দিন পরিণত হচ্ছে আমরা। কি ছেলে, কি বুড়ো, কি ধনী, কি গরিব, মানে কি কিশোর, কি যুবা, বয়সের তারতম্য, হোয়াট এভার ইট ইজ, এত বেশি ফেসবুক মানে সবাই ইনভলভ, আনথিঙ্কেবল। এবং কার নেই ফেসবুক অ্যাকাউন্ট? আপনি চিন্তা করে দেখেন, আমি সেদিন একটা সার্ভে পড়ছিলাম যে বাংলাদেশ ফেসবুক ব্যবহারে সারা দুনিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে। মানে এটা কি ধরনের একটা ব্যাপার? আচ্ছা ঠিক আছে, ফেসবুক খুব প্রয়োজনীয়, কিছু কিছু জায়গাতে খুব প্রয়োজনীয়। অফকোর্স ফেসবুক একটা সামাজিক আন্দোলনের জায়গা তৈরি হয়েছে। আমরা দেখেছি রিসেন্টলি কিছু অ্যাক্টিভেশনের কারণে, মানুষের কিছু সচেতনতার কারণে অনেক বড় বড় জায়গাতে খুব ভালো ভালো স্টেপ নেবার একটা সুযোগ হয়েছে, খুব ভালো। কিন্তু এই যে ব্যক্তি জায়গা থেকে এই যে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে মিশে যাওয়া, নিজের শুধুমাত্র একটা ছবিতে লাইক পাওয়া, শেয়ার হওয়া, এই লাইক শেয়ারের ছোট ছোট বাটনগুলো আমাদের ব্যক্তি জীবনকে যেভাবে পাবলিকলি ওপেন করে দিচ্ছে, সেটা আসলে আমরা নিজেদের ক্ষতি ডেকে নিয়ে আসছি না তো? সেদিন আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড বলছিলেন যে এই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছ, যেটা তুমি যখন অফিসে কাজ করো তোমার মাথার উপর একটা সিসি ক্যামেরা থাকে, একমাত্র গোপন কক্ষ আমি যেটা বলি যে ওয়াশরুম ছাড়া বাকি যেখানে যাচ্ছি, শপিং মলে যাচ্ছি সেখানে একটা সিসি ক্যামেরা, রাস্তায় যখন আমরা যাচ্ছি তখন একটা সিসি ক্যামেরা, অফিসে যখন আমরা ঢুকছি তখন সিসি ক্যামেরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে যাচ্ছি সেখানে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা কি করছে? সিসি ক্যামেরা আমাকে অবজার্ভ করছে। মানুষ এটাকে দুভাবে ব্যাখ্যা করে। একটা হচ্ছে যারা ভালো মানুষ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, যারা খারাপ মানুষ তাদের কাছ থেকে যাতে আমরা সেফ থাকতে পারি, তারা যদি কোনো অপরাধ করে সেটা যেন হাতে নাতে ধরা যায় সেই জন্য এই ক্যামেরা। কিন্তু একটা সময় আসবে দেখবা এই সিসি ক্যামেরার এগেইনস্টে মানুষ আন্দোলন করছে, কারণ মানুষ সেটা ব্যক্তিগত স্বাধীনতার জায়গাকে অনেক বেশি খর্ব করে ফেলছে। সেই সময় হয়তো অনেক দূরে, কিন্তু এই যে যান্ত্রিক জীবনের দিকে আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি, প্রত্যেকটা জায়গাটিতে আপনি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, ধাম করে একটা সেলফি তুলে আপনি বলে দিলেন, আপনি ট্যাগ করে দিলেন আপনি কোথায় আছেন, ফ্রেন্ডদেরকে আপনার স্ট্যাটাস বোঝানোর জন্য। কেউ থাকে বলা যেতে পারে আল সালাদিয়া হোটেলে সে ট্যাগ করছে, বা সে কি বলে ওটাকে বলে প্লেসের, আমি আসলে ফেসবুক অতটা ভালো না, সে হয়তো বা ফুটপাতের কোনো একটা রেস্টুরেন্টে খাচ্ছে, সে ট্যাগ করছে সে আছে হচ্ছে কোন একটা 5 স্টার হোটেলে। এই যে মানুষের মধ্যে এক ধরনের ফেক একটা মেকি ভাব, নিজেকে বড় করার যে একটা টেন্ডেন্সি, হ্যাঁ, একটা ছবি তুলে সেটাকে কতটা পলিশ করে, কতটা বেশি চকচকা ঝকঝকা করে, সুন্দর করে, আমি যা না তা করে, ইভেন সেটা আমিও করি মাঝে মাঝে। অফকোর্স আমি নিজেকে নিয়েও বলছি যে ফেসবুকে পোস্ট করে কত বেশি লাইক পাওয়া যায়, কত বেশি শেয়ার পাওয়া যায়, কত বেশি কমেন্টস পাওয়া যায়। এটাই যদি আমাদের জীবনের মূল উদ্দেশ্য হয়ে গিয়েছে ইদানিং, এবং এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এখানে ব্যক্তিগত স্বাধীনতার জায়গাটা, ব্যক্তিগত বিষয়গুলোকে যেভাবে আমরা ওপেন করে দিচ্ছি, সেটা নিঃসন্দেহে ভবিষ্যতে আমাদের থ্রেটের কারণ হবে। কেন হবে সেটা নিয়ে আপনারা গুগল করলে, ইউটিউবে গেলে, ইভেন ফেসবুকে সার্চ করলেও আপনারা অনেক ঘটনা পাবেন যেটা আপনার জন্য খুব বেশি সুখকর নয়। কারণ একটা মানুষকে বোঝার জন্য কিচ্ছু লাগে না। ইদানিং তো চাকরিতে গেলে আমার মনে হয় যে আমি যদি কোনো সময় ভাইবা নেই, আমি কখনোই বলবো না তোমার সিভি দাও, আমি বরং বলবো যে তুমি কোন অ্যাকাউন্ট ইউজ করো, পার্সোনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আমাকে একটু দাও, আমি একটু তোমার স্ট্যাটাসগুলো ঘেটে দেখতে চাই, তোমার ছবিগুলো, তুমি যা করো, তোমার ডেইলি লাইফগুলো একটু ঘেটে দেখতে চাই। বিকজ ওইটাই আসলে বেস্ট। ওইটা দেখলেই বোঝা যাবে ওর মেন্টালিটিটা কি, ও কি করে না করে। সুতরাং ফেসবুকে আমরা যেন কখনোই ব্যক্তিগতভাবে এমনভাবে নিজেকে উপস্থাপন না করি যে আপনি আসলে কোথায়, কখন, কিভাবে যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, হ্যাঁ, আপনার মেন্টালিটি এভরিথিং একেবারে ওপেন। এটা অনেক সময় আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আর ট্র্যাপে পড়ার জন্য একটু নিজের বিবেকটা খোলা রাখতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফেসবুকে 3টা আইডি আপনাদের হলো, এবং বাইক কেনা হয়েছে ততক্ষণ পর্যন্ত, সেকেন্ড হ্যান্ড বাইক। তারপরের ঘটনা আমরা একটু শুনি। তারপরে ওই যে আদার্স যে ফ্রেন্ড আছে, ওকে ও আইডি খুললো। ফ্রেন্ড পাইলো হচ্ছে থেকে, ওমান থেকে, বলতেছিলাম যে কন্ট্রাক্টর উনি, আচ্ছা, ওমান থেকে। তখন ওর সাথে চ্যাট করতে লাগলে তখন ও বললো যে আমাকে তো সবাই বলতো যে যেই হোক আমাকে সব বলতো যে আজকে এই চ্যাট করছি, আগে কথা বলা হইতো আমাদের যে এখন এই ঘটনা এই এতটুকু জানে, এখন কথা তুই বলবি, এই পজিশনে বলা হয়। তখন দেখা যেত যে আমি এই বলা শোনার পরে কথা বলা শুরু করতাম। তখন ও আমাকে বলে দিছিল যে আচ্ছা ঠিক আছে, ওনার কাছে বল যে ঠিক সেম ওয়ে একটাই ওই ফোন। কারণ তখন এই বিষয়টাতে তারা এফেক্টিভ থাকে যে দেখতে পারবো, কথা বলতে পারবো। বা এমনও অনেক মানুষ পাওয়া গেছে যারা
খুব বেশি সেক্সুয়াল টাইপের কথাবার্তার প্রতি খুব বেশি এফেক্টেড, খুব বেশি তারা আগ্রহ প্রকাশ করতো। বিশেষ করে ওনাদের থেকেই টাকাটা হাঁকিয়ে নেওয়া সহজ হইতো আমাদের। ওকে, কি করতেন আপনারা সাড়া দিতেন? না, একদমই সাড়া দিতাম না। কিভাবে ম্যানেজ করতেন এগুলো বলেন, কিভাবে? আপনি যেটা বললেন যে অনেক বেশি ইজি হতো তাদের কাছ থেকে টাকাটা নেওয়া, হ্যাঁ, কি যেমন করতেন? কারণ সে ফিমেলদের প্রতি খুব অ্যাডিক্টেড। তার মানে সে ফিমেল ভয়েস বা ফিমেল চেহারা, ফিমেল প্রতি সে খুব বেশি অ্যাডিক্টেড। তা সে এই যে দুর্বলতাটা আমরা কাজে লাগাইতাম, এই দুর্বলতাটা আমরা কাজে লাগাইতাম যে হ্যাঁ, তখন দেখা যেত সে ভালো রেসপন্স করতো আমাদের ওই ক্ষেত্রটাতে। ওকে, এটা তখন চলতো। একটা সময় দেখা গেল যে ওই ছেলেটা থেকে ওই যে আমার আদার্স যে ফ্রেন্ডটা, ও তখন আসলো, বললো যে আমি আজকে এই চ্যাট করছি, এই অকারেন্স বা এই কথা বলা হয়েছে, ওই দেশে থাকে, আমার সম্পর্কে আমি এই কথা বলছি, আমি এখানে পড়ি, ওখানে পড়াশোনা করি, এই দেশে সব বললো। একটা সিস্টেমে গেলে দেখা গেল যে সামহাও মিলে গেল, ওই এই ছেলেটা যেরকম মানসিকতা বা যেরকম অ্যাটিটিউডের একটা মেয়ে চাই, ওরকমটা কেন জানি মিলে গেল। আচ্ছা, বা যেই ইনস্টিটিউশনে বা যেই কলেজে বা কি বলে যেই ভার্সিটিতে পড়া মেয়েকে সে পছন্দ করে, বা যেই ভার্সিটি তার স্বপ্নের জায়গা, ওই জায়গাতে পড়াশোনা করে, ওরকম একটা কথা মানে ফলসলি সে বলে ফেললো। বলে ফেলার কারণে ওর মানসিকতার জায়গা থেকে এটা ম্যাচ হয়ে গেল। তখন সে আলটিমেটলি এইদিকে আরো বেশি এফেক্টেড হয়ে গেল। ওকে, তখন আরো পজিটিভ দিকে আমাদের জন্য। তখন ও বললো যে ঠিক সেম ঘটনা, যে তুমি বলো যে আমাকে বললো যে তুই বল এরকম করে একটা ফোন কেনা লাগবে, ওই ফোন কেনা লাগবে তোমার সাথে কথা বলার জন্য ভিডিওতে। ওকে, তখন লোকটা বলবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, তোমাকে দেখতে পারবো। লোকটা অনেক টাইপের কথা বলতো, হ্যাঁ জানো এটা সেটা তোমাকে দেখবো, মানে যেটা মানে অনেক বয়স্ক লোক। তারপরে এরকম বেশিরভাগই আরেকটা কথা কি, বেশিরভাগ মিডল এজের মানুষজনরা এরকমটা করতো, মানে যারা বিবাহিত বা হ্যাঁ বেশিরভাগই বিবাহিত, প্লাস হচ্ছে যে 30 ইয়ারের পরে, 30-এর পরে। হ্যাঁ। ওকে, সত্য এবিসি রেডিও FM 89.2-তে। হ্যাঁ অভি, আমরা যেখানটায় ছিলাম মধ্যবয়সী ছিল। হ্যাঁ, হ্যাঁ বেশিরভাগই মধ্যবয়সী ছিল। তারা এই ক্ষেত্রগুলোতে মানে বেশি সিক্রেট কথাগুলো ওনারাই বলতে চুজ করতো, বেশি দেখা যেত। ফ্যামিলিতে প্রবলেম থাকতো বা এটা সেটার ক্ষেত্রে প্রবলেম থাকলে ওনারাই বেশি বলতো। ও তখন বললো, ওই ফ্রেন্ডটা এসে বললো যে সে চ্যাট করছে, করার পরে এখন আমাকে কথা বলতে হবে। তখন আমি কথা বলে দিলাম। ও বললো যে একটা ফোন লাগবে, ফোনের প্রাইস যত হয় হতো বলো, তত বলো। তখন আমাকে বললো যে 5-6 হাজার টাকা বল। তখন আমি হুট করে বললাম, তখন জানলাম যে উনি অনেক টাকা পয়সা ইনকাম করে, তখন হুট করে বলে দিলাম যে না 20,000 টাকা মতো লাগবে একটা ভালো ফোন কিনলে। তখন দেখা গেলো যে না, উনি একসাথে 20,000 টাকা পাঠিয়ে দিলেন বিকাশে। কতদিন সম্পর্কের পরে এই ধরনের ঘটনা এটা ঘটে? মানে কতদিন? সপ্তাহখানেকের মধ্যে 20,000 টাকা পাঠিয়ে সপ্তাহ কম হইতে পারে, সপ্তাহখানেকের বেশি অবশ্যই হবে না। মাই গুডনেস। ওকে, এই হচ্ছে কথা যে প্রথম দিন কথা বলার পরে কিন্তু তারপরে প্রথম দিন কথা বললাম, আসলে ওনার টাকা পয়সার অভাব ছিল না, এটা হইতে পারে। টাকা পয়সা ছিল না, টাকা ওরকম ভোগ করার লোকও ছিল না ওরকম। তখন হয়ে গেল 30,000 তো আগে ছিল, ওটা অবশ্য খুচরা ভাবে 5,000, 7,000, 10,000, 3,000 ওরকম ভাবে আনা হয়েছে। এরকম হয়েছে যে একটা রেমিটেন্সেও টাকা আনা হয়েছে আবার, যেটা ন্যাশনালিটি কার্ডে পাঠানো হয়। অনেকে বলছে যে আমার এখানে তো বিকাশ নাই, ওরকম ভাবে পাঠানো যায় না, তুমি একটা কাজ করো, রেমিটেন্স এর কারো একটা আইডি কার্ড দাও, ওই আইডি কার্ডের নাম্বার আমি পাঠাই দিই। ওকে, তখন আদার্স কোনো ফ্রেন্ডের আমাদের আইডি কার্ড কারো ছিল না, বড় ভাই আর বন্ধু যেটাই বলি, ওনার আইডি কার্ডে আনা হয়তো রেমিটেন্সের মাধ্যমে। আর ফোনে তো প্রতিনিয়ত আসতেই থাকতো 500, 1000 এরকম সময় দেখা গেছে যে ফোনে 2,000, 1,500 এরকম ব্যালেন্স থাকতো। 1300, 700, 1500 তীব্রও থাকতো, আমারও থাকতো। ওকে, প্রায় থাকতো। এটা এইভাবে কন্টিনিউশনটা চলতে থাকলো, যাচ্ছে দিন। আমরা 50,000-এর মতো হয়ে গেল টাকা পয়সা। তারপরে তখনকার সময়ে মেসের ম্যানেজার থাকতো আর কি, যে এই আমরা 3 বন্ধুর মধ্যে তীব্র আর সাথে তার ওই ফ্রেন্ডটা, যেটা 20,000 টাকা এনে দিলাম তাকে, ওকে, ওর সাথে ম্যানেজার থাকতো। ওরা মেসের ম্যানেজার থাকতো। মেসে দেখা যেত যে 40, 50, 60 জনের মতো খাওয়া দাওয়া করলে মাসে তারা 1,500 টাকা দিত। দিয়ে একদিন থাকলেও 1,500 টাকা, পুরো মাস খেলেও 1,500 টাকা, ওরকম দেখা যেত যে অনেকেই অনেক দিন থাকতো না, অনেক টাকা পয়সা বাঁচতো। প্রায় মান্থলি দেখা যেত 10-15,000, হ্যাঁ বেশি হইতো অনেক সময়। ওকে, এটা আপনি পকেটে নিয়ে নিতেন? না, আমি ম্যানেজারই করি নাই কখনো। আচ্ছা, যারা করতো তারা নিত, আমি তবে ওদের সাথে থাকতাম, ঘুরতাম, খাইতাম, ওরা যা হয়তো খাইতাম আর কি, এইভাবেই। ওরাই বেশি নিত, বা আমি ম্যানেজারই করিই নাই বলতে গেলে, করতাম না, ইচ্ছা করতো না এটা। ওকে, এইভাবেই কাটতো সময়। দেখা গেলো একটা সময় ব্যালেন্স প্লাস হচ্ছে ওই 30,000, তারপরে ওই 20,000, এটা সহ 50, 70 প্লাস আরো বিভিন্ন সময় দেখা গেলো এভাবে আরো আনা হইতে থাকলো। চলাফেরা, বন্ধুদের খাওয়ানো, এভাবে প্রায় 1,00,000 টাকার মতো হয়ে গেছিল আর কি। আচ্ছা, এভাবে হয়ে গেল। তখন একটা সময় দেখা গেলো যে না, এটা আসলে আর কি করতেছে এগুলা। তখন থার্ডের আমাদের শেষের দিকে প্রায়,
তখন একটা সময় দেখা গেলো তীব্র এভাবে কথা বলে আমি ওই যে, কি দরকার এভাবে এনে দিলে। আর আরেকটা কি বিষয় দেখা গেলো, যখন বাইকটা কিনা হলো, তীব্র করতো কি বেশিরভাগ সময় বাইকটা ওর ব্যক্তিগত বাইক বলে চালাইতো। আর হোস্টেলে যদি বলা হইতো যে বা একটা ইনস্টিটিউটে সে হোস্টেলে থাকে, সে পার্সোনালি বাইক কিনে নিছে, এটা একটা গ্ল্যামার ছিল বা প্রকাশ করতো ওরকম। তো এটাকে আপনারা জেলাস ফিল করতেন? এটা আমি একটু জেলাস লাগতো আমার, ওকে, যেটা ফ্রেন্ড হলে বলছে জেলাস থাকতো যে তা ভালো যে না, তাহলে তো আমি তো অনেকটা, আমার এখানে অনেকটা পার্টিসিপেশন ছিল, বেশ করে ভালোই ছিল বলতে গেলে। যদিও তার এটার উদ্ভবের ক্ষেত্রে তার ভূমিকা বেশি, তারপর আমার ওয়েল পার্টিসিপেশন তো ছিল, যেটাই হোক, ভালো হোক আর মন্দ, এটা তো আমি মোটামুটি একটু হলে খবরদারি করার, মানে জেলাস যেটা আপনি বললেন স্যার। তখন এই প্রথম জাগলো যে না দাঁত এগুলা করে কি লাভ হলো, আসলে নিজে কিছু করলাম না, প্লাস এটা হচ্ছে বন্ধু বান্ধবদের খাওয়াচ্ছে, এটা আসলে গন্তব্য কোথায়, এটা আসলে কি করতেছে, এরকমটা একটা জাগলো। তারপরও করি অবশ্য, তারপরে চলতেছে দেখা গেল একটা সময় পরীক্ষা চলে আসলো, তখন পরীক্ষার সময় আসতেছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যেতেছিলাম আমরা, আর ভালো লাগে না এটা, করবো না। আর তারপরে একটা ছেলে ছিল, একন নাম ছিল, একন, দুবাইয়ে থাকতো, আমিন একন। হ্যাঁ, ওকে। ওই ছেলেটা খুব বেশি করতো, মানে আমি ওই ছেলেটা এত বেশি ডিস্টার্ব করতো, অলওয়েজ সারাক্ষণ সে আমাকে ফোনই দিত, একসাথে 80-90টা ফোন দিত, আমি রিসিভ না করলে। ক্লাসে থাকতাম, তাকে 90টা ফোন দিয়ে দিছে, 100 ফোন দিয়ে দিছে, 100 ক্রসও করছে কোনো একদিন, এরকম হইতে পারে, এত বেশি ফোন দিত ওই ছেলেটার সাথে। এখন যেভাবে কথা বলতেছে আপনার সাথে, এইভাবেই কথা বলতো। তারপরে মানে আমি চাইতাম না এই ছেলের কথা বলতে। ছেলে কি করতো, 100 টাকা দিত, যদি বলতাম তখন একটা সময় যখন এত টাকা ফোনে আসতো, তখন 100 টাকা মনে হতো এটা কিছুই না, এরকম মনে হতো। যখন অনেক টাকা জমে গেছে তখন এই টাকা কিছুই মনে হতো না, এটাই হয় সব। নরমালি যখন কেউ অনেক টাকা দেয়, 200 টাকা 500 টাকা নিচে কেউ দেয় না, উনি 100 টাকা দেয়, তখন ভালো লাগতো না। ও অবশ্য ওই লোকটা অনেক ব্যাডলি ইফেক্ট করতো ওই সেক্সুয়াল দিকটাতে। তখন আমার রাগ লাগতো, তখন আমি ওনার সাথে ওরকম ভাবে কথা বলতাম যে এখন আপনার সাথে যেভাবে কথা বলছি ঠিক এভাবে কথা বলতাম, একদম পারলে আরো মোটা সরে কথা বলতে চেষ্টা করতাম। তখন তারপর দেখতো যে তুমি কি করো, এটা সেটা, কোথায় আছো, মানে আমি একটা রুমে আছি, তোমার সাথে কথা বলবো নীরবে, এটা সেটা খুব বাজেভাবে এফেক্ট করতো এই সমস্ত দিকটাতে। তখন এটা এভাবে চলতেছিল, এটা থাকতেছিল প্রায় অনেক দিন যাবত। তবে ওর থেকে 5,000 টাকা নেওয়া হয়েছিল আমার। ও যখন এরকম করে, তখন আলটিমেটলি বলছিলাম যে আমি পার্সোনালি 5,000 টাকাই নিয়েছিলাম এর থেকে, আর আমি পার্সোনালি এরকম সবগুলো বাইকে দেওয়া হয়েছিল, আর ফোনে ব্যালেন্স থাকতো, দ্যাটস ইট। এর বেশি আমি আর হাঁকাইনি আর কি, পার্সোনাল কাজে লাগাইনি। দেখাই তো না, মাঝে মাঝে কিছু টি শার্ট কেনা হয়েছিল বন্ধুদের মিলে, জামা কাপড় কেনা হইতো কয়েকটা সবার সাথে, এইরকম আর কি। তারপরে ওই রেগুলার ফোন দিত। পরে ওর থেকে ফোন দেওয়ার পরে আমি একদিন ওকে ঠিক সেম স্বপ্ন দেখাইছিলাম যে তুমি যেটা চাও, মানে একদিন ও যেরকম ভাবে কথা বলতে চাই, ওরকম একটু মানে ওকে সিগন্যাল এরকম, হ্যাঁ ঠিক আছে তুমি যেটা বলছো আমি এভাবে আছি, এটা সেটা, মানে যেটা সে ইন্ডিকেট করতো ওরকম রেসপন্স তাকে করতাম। তারপরে যখন ও খুব বেশি এক্সাইটমেন্ট ফিল দেখাইতো, তখন ফোন কেটে দিতাম যে না, কথা বলা যাবে না, এভাবে ভালো লাগে না, তোমার সাথে ভিডিওতে কথা বলতে হবে। এই জায়গা থেকে ইমোশনালি ব্ল্যাকমেল করার পরে ওর থেকে 5,000 টাকা নিয়েছিলাম আমি পার্সোনালি, এটাই একমাত্র। তারপর এই 5,000 টাকা আমি একাই বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ফিরে শেষ করে দিয়েছিলাম, এটা আমি পার্সোনালি নিয়েছিলাম, এছাড়া আর কি নেওয়া হয় নাই। তবে এর থেকে নেওয়ার পরে তারপরে ও কন্টিনিউয়াস এরকম ভাবে ফোন করতো। তখন সে দেখলো যে না, তখন আবার ফোন কিনলাম না, তার মানে ওর সাথে তো ভিডিওতে কথা বলবো না, আমি তো অবশ্যই ছেলে, এটা সম্ভব না, বুঝে ফেলবে। তখনও কিন্তু আমি ছাড়তে চাইতাম, কিন্তু মানে ফেসবুকে আর ঢোকা হইতো না, কিন্তু ওই মানে ফোন দিত শুধু। তো ওর সাথে এইভাবে সিম্পল, অন্য বন্ধুরা ভাবতো তুই কি তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিস, ওরকম অলওয়েজ এভাবে কথা বলতো। ফোন দিত, হ্যাঁ আছি, ভালো আছি, তুমি কেমন আছো, এটা সেটা এভাবে বলতে থাকতো। এক সময় দেখা গেল যখন রেজিস্ট্রেশন ফেল হওয়ার সময় আসলো, যে কিছুদিন আগে, যেটা সিম কার্ড, তখন কথা বলা, আমি তখন আবার কি করলাম, এখন যেটা আরেকটা টার্নিং পয়েন্ট, যে আমি এগুলো যখন করতে থাকলাম, তখন আমি আবার রেগুলার ফোনে ইসলামিক যে লেকচারগুলো থাকে এইগুলা শুনতে শুরু করলাম রেগুলার। যেহেতু আমি ছোটবেলা থেকে বিনোদনের প্রতি খুব এফেক্টেড ছিলাম, ভাবলাম যে না, বিনোদন আসলে কি দরকার, এগুলার নামাজ আগে থেকে রেগুলার পড়তাম, কিন্তু হয়তো তারপরে এই কাজগুলো করতাম। তখন আমাকে হুজুর বললেন যে নামাজ অবশ্যই অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখে, তুমি তো অন্যায় করতেছো, নামাজও পড়তেছো, এটা হচ্ছে না তো, তাইলে তারপরে তোমার নামাজ শুদ্ধ হচ্ছে না। তখন এই ফিলিংটা আমার জাগলো যে আসলেই তো। তখন তারপরেও জাগে নাই, তখন আমি রেগুলার বিভিন্ন ইসলামিক লেকচার শুনতাম। এখন আমার ফোনে আছে যে ইন্টারন্যাশনাল যারা লেকচারার, ইংলিশ, উর্দু, তারপরে পাকিস্তানের অনেক উর্দু লেকচার আছে, ওনাদের কথা শুনতাম আর কি। তখন একটা সময় দেখা যেত যে যখন গান শুনতে মন চাইতো ওইগুলো শুনতাম, শুনতে দেখা যেত যে মনে হইতো যে না, আসলে এই লাইফটা তো আসলে চিরস্থায়ী না। তখন আপনি ইনভলভ এইসব কাজে? ইনভলভ বলতে শুধু ওর সাথেই কথা বলি, তবে ও এরপরে আরো 3 মাস কথা বলছি, কিন্তু এই 1 মাস 25 দিন 15 দিন পরে 100 টাকা ফোনে। তখন জানতো যে আপনি ফিমেল? আমি তখন আপনার সাথে যেভাবে কথা বলছি ঠিক
সেম ভাবে কথা বলতাম। ওকে। তখন তো এটা ভাবতো, পরে একসময় রেগুলার লেকচার শোনার পরে ভাবলাম যে না, ওনারা মানে ইসলামিক রিয়েলাইজেশনটা ভালোভাবে মনে হলো যে না, এটা তো করা যাচ্ছে না, করা যাবে না। তখন ওই ছেলের সাথে একদিন আমি বললাম যে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তো, আমার কণ্ঠটা একটু লক্ষ্য করেন, শোনেন আমার সাথে কথা বলেন, যে আমি কিরকম মনে হয়, আমি কি মানে আমার কণ্ঠ কি মোটা মনে হয় কিনা। প্রথমে এভাবে বলতে গেলাম, পরে না তুমি তো ভালো মনে মনে একসময় পরে পরে দেখা যেত সাথে সাথে আমি যখন সেন্স দিলাম তাকে যে আপনি তো এরকম, আমি তো একটা ছেলে, আপনি আমার সাথে কেন কথা বলতেছেন এরকম ভাবে। বলার পরে তখন সে আমাকে সাথে সাথে তুমি থেকে আপনিতে চলে আসলো। তখন ওর কাছে আমি অবশ্য সরি টরি বললাম। এছাড়া তো আর কেউ কানেকশনে নাই আমার, হারিয়ে ফেলছি সবাইকে যার থেকে নেওয়া হয়তো। পরবর্তীতে যার থেকে টাকা নেওয়া হয়তো, পরে সবাই বেশিরভাগ দেখা যেত যে ডিসকানেক্টেড হয়ে গেছে, মানে বুঝে ফেলছে, পরে ওর কথা রাখি নাই, পরে চলে গেছে। একজন থেকে সর্বোচ্চ 20,000 টাকা নেওয়া হয়েছিল, বাকিদের থেকে 5,000 3,000 এর বেশি কার থেকে নেওয়া হয়নি। মোটা অঙ্কে শুধু একজন থেকে, উনি অবশ্য আমার ছিল না, আরেকজনেরকে নিয়ে দিয়েছিলাম ফ্রেন্ডকে ছিল। পরে ওই ছেলেটাকে আমি বললাম যে এই হচ্ছে কন্ডিশন, আমি তো একটা ছেলে, আমার সাথে কেন কথা বলেন। তখন সে বললো, তখন সে মানে একটু অনেকটা কিং কর্তব্য বিমূঢ় যে আমি কি করলাম আসলে, এরকম অ্যাটিচিউড তার আমি শুনলাম আর কি। তখন তার থেকে আমি অনেক সরি বলছি, বা আপনি যদি চান টাকা আমি ফিরিয়ে দেবো, এটা সেটা সবকিছু বলছি, সর্বোপরি সরি। তখন ও লজ্জা পাইতেছে যে আমি তো তোমার সাথে অনেক খারাপ করতে চাইছি। অবশ্য ও মন থেকে কি কতটুকু বলছে যে ঠিক আছে তাকে লাগবে না, এটা আমি জানি না। তবে আমি ওর কাছ থেকে সরি বলছিলাম, একমাত্র ওর থেকেই, আর কারো থেকে সরি বলা হয়নি। এরকম কতগুলো অ্যাকাউন্টের সঙ্গে আপনার এরকম করা হয়েছে? জি, কতগুলো মানে আইডির সঙ্গে এরকম করা হয়েছে আইডি আপনাদের তিনজনের আইডি তো অনেকগুলোর সাথে কথা হয়েছে, অনেকজন তো বুঝে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে অনেকজন। যেগুলো বুঝে যেত সেগুলোকে ডিসকানেক্ট করে দিতেন? আনফ্রেন্ড, একদম আনফ্রেন্ড। ইভেন কি ব্লকও করে দেওয়া হয়তো, কারণ অনেকে কমেন্টস করলে প্রবলেম হয়তো, ব্লকও করে দেওয়া হয়তো। ওইরকম পজিশন ছিল। তখন ডিসকানেক্ট হয়ে গেল, আর সিম রেজিস্ট্রেশনের একটা চলে আসলো। আমার আইডি কার্ড নেই, তারপরে এই সিম আমি অবশ্যই রেজিস্ট্রেশন করবো না, ভয় লাগতেছিল, রেজিস্ট্রেশন করে নাই। কিন্তু এখন ভাবতেছি রেজিস্ট্রেশন করা থাকলে ভালো হতো, হয়তো যদি ফোন দিত, টাকাটা ফিডব্যাক দেওয়ার একটা রাস্তা আমি পেতাম জীবনে। মানে এই সিমটা বেনামে তোলা ছিল? বেনাম বলতে এটা এলাকার কারোর কাছ থেকে নেওয়া ছিল আর কি। মানে যে সিমগুলো আগে পাওয়া যেত আর কি, হ্যাঁ, ওই ধরনের পাওয়া যেত। তো ওই সিমটা আপনি আর রেজিস্ট্রেশন করেন না? এটা ফেল হয়ে গেছে। এটা কি এখনো চালু আছে না বন্ধ আছে? না, এটা অনেক আগে ডিসকানেক্টেড, 2015 সালে ডিসেম্বর দিকে ডিসকানেক্টেড এটা। ওকে। তারপরে যখন এটা হলো, আমি তখন আমাদের ডিসেম্বর 3rd এর ফাইনাল পরীক্ষা দিলাম। জি। পরীক্ষায় দেখা গেল এক সাবজেক্টে ফেল আসলাম, মেডিসিনে ফেল আসলাম। ফেলটা কি আসার কথা ছিল? না, কথা ওই যে পড়াশোনা করে নিই। বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আর যারা যাহা বলিব সত্য বলিবতে কনফেস করতে চান কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ফোন করার পরে অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলুন দেখে নেই এই মাসের শেষ সপ্তাহে জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে কি ঘটনা আপনি শুনতে যাচ্ছেন। ওই সময় এত একটা বুঝি না। তারপর আমি জিজ্ঞাসা করলাম আম্মুকে, আম্মু বললো যে আচ্ছা হ্যাঁ আমি তোর একটা কথা বলি, কিন্তু তুই কারোর কাছে এটা শেয়ার করতে পারবি না। তেমন কি, তোর আব্বুকে তোর ছোট বোন আর আমি কথাটিকে মেরে ফেলেছি। না, দিস ইজ ইম্পসিবল, কজ বিলিভের জায়গা থেকে দিস ইজ রিয়েলি ইম্পসিবল। এটা মা যদি এটা করেই থাকে, আপনি তখন ক্লাস 7-এ পড়েন, আপনার কাছে সেটা সে কেন বলবে? ওকে প্রিয় শ্রোতা, অপেক্ষা করুন, সামনের সপ্তাহে প্রচারিত হবে জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 3। আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। যে ডিসকানেক্ট হয়ে গেল, আমি এগুলো একদম ছেড়ে দিলাম। এই কাজ মেডিসিনে ফেল করলাম, ডিসেম্বরে ফেল করলাম, 3rd ডিসেম্বর, যেটা 15 সালের ডিসেম্বর মাসে ফেল করলাম, এবং পরীক্ষার সময় থেকেই ডিসকানেক্টেড, একদম ক্লোজ। সিমও হয়ে গেল, রেজিস্ট্রেশন ফেল হয়ে গেল, এগুলো একদম শেষ। তখন দেখা গেল মেডিসিনে ফেল করলাম, ফেল করে তখন বুঝলাম যে না, সারা বছর যা করছে এটার প্রতিফল হয়তো বা এখানে হইতে পারে, এই পাপের পাশটা এইদিকে হইতে পারে, বা পড়ি না এই জন্য হয়তো। তখন এটা ফেল করার পরে আদার্স জব টপ করতে থাকলাম, ক্লিনিকে ওইরকম ভাবে। তো একটা সময় দেখা গেলো আমি চিল্লায় চলে গেলাম আর কি, যেটা নিসাব চিল্লা বলা হয় আমাদের দেশে বা উপমহাদেশে, যেটা ওই চিল্লায় চলে যাওয়ার পরে ওইখানে চিল্লায় যায় আমি বিষয়গুলা বড় বড় যারা আলেম ওলামা আছে কাকরাইল মসজিদে বা ওনাদের সাথে ব্যাপারটা আমি শেয়ার করলাম যে হুজুর আমি এই কাজ করছি, এইগুলা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আসলে। এখন ওনাদের তো আমি ফিরিয়ে দেওয়ার রাস্তা পাচ্ছি না, বা এখন আমি কি করতে পারি। তখন ওনারা আমাকে বললেন যে তুমি যেহেতু এটা পারতেছো না, বা তোমার মধ্যে যেহেতু এটা জাগ্রত হয়েছে, আর এটা তো অবশ্যই বান্দার হক, আল্লাহর হক, তুমি নামাজ পড়লা না বা রোজা রাখলা না, হজ জাকাত করলা না, দিলা না, এই ক্ষেত্রে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হক। কিন্তু তুমি যেটা করছো এটা বান্দার হক, এটা আল্লাহ বলবে যে আমি নিরুপায়, আমি মাফ করতে পারবো না, তার থেকে তুমি মাফ নিয়ে নাও।
তখন পরকালে সে তোমাকে মাফ করবে? অবশ্যই করবে না, কারণ সে তোমার থেকে নেক নিয়ে নেবে। তখন ওরকম কথা বললেন, এটা তো অবশ্যই ঠিক, হুজুরা বলছেন আর কি, মুফতি মুহাদ্দিস ওনারা। তখন ওরা বললেন যে তুমি একটা কাজ করতে পারো। আমি বললাম তাহলে এটা থেকে মুক্ত হওয়ার বা প্রায়শ্চিত্ত করার সুযোগ কি? আমি তাদের দাবি থেকে আমি যদি আমার নিজেকে মুক্ত করার রাস্তা আসলে কি? তখন ওরা আমাকে বললেন যে তুমি এক কাজ করো, এখান থেকে তুমি তাদের নামে বিভিন্ন ফকির মিসকিন বা যারা হতদরিদ্র দুস্থ বা যারা এতিম মাদ্রাসায় পড়াশোনা করে, মসজিদ, এই সমস্ত কিছুতে দান করো এবং তাদের নামে, মানে সফটটা যেন তাদের কাছে হ্যাঁ যায়। তাদের, এটাই 100% বলা যেতে পারছে না যে তুমি মাফ পাওয়া, হ্যাঁ, কিন্তু তবে এটা একটা রাস্তা এটা আছে। একটা রাস্তা আছে, হয়তো বা আল্লাহ মাফ করে দিতে পারে। ওই আশ্বাসটা আমাকে দিলেন এবং আমি এটা যতদূর পারতেছি চেষ্টা করতেছি এটা কন্টিনিউ করার, এটা করতেছি। তবে সর্বোপরি যে আসলে যে হ্যাঁ, এটা তো আসলে ছেলেকেলা বা যেটাই হোক, এই ছলে যদি করতাম তাহলে এটা অবশ্যই কন্টিনিউশন থাকতো। বা আমি যদি ব্যক্তিগত কোনো লাভের আশায় এটা, বা আমি এটা ইনকাম সোর্স হিসেবে বেছে নিতাম, তাহলে অবশ্যই এটা কন্টিনিউশন থাকতো। বা আমরা ওরকম ফ্যামিলিও না, বা আমার আব্বু যদি জানে বা আমি এরকম কাজের সাথে ইনভলভ ছিলাম, তখন তো মানে আমাকে একদম বাড়ি থেকে বের করে দেবে মাস্ট, কারণ আমি আমার আব্বুকে খুব ভালোভাবেই চিনি। না, এখানে একটা কথা আছে, বাবাকে স্মরণ করেই বলি এবং সবাইকে নিয়ে বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, শাসনের জায়গা আছে নিশ্চয়ই। একজন বাবার জায়গাটা থেকে তার সন্তান হচ্ছে সবচাইতে বড় প্রিয় আকাঙ্ক্ষা, স্বপ্ন, ভবিষ্যৎ, সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর পবিত্র একটা জায়গা। প্রতিটা বাবার ক্ষেত্রেই তাই, হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম আছে। তো সেই জায়গাটি যখন কলুষিত হয়ে যায়, এবং ভাইস ভার্সা, আমি বলবো যে সন্তানের জায়গাটি তো বাবা ঠিক সেরকমই মূর্তিমান একজন মানুষ, তো পরিবর্তন যখন হয়ে যায় তখন আসলে মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। ও যেটা বললো সেটা শাসনের জায়গা থেকে, কিন্তু না, আমরা বরং মানুষ হিসেবে দেখি। ওর যে কনফেসটা এখানে করে গেল, এটা যে খুব বড় মাপের মোটা দাগের পুকুর চুরি তা না, কিন্তু এটা অন্যায়, এবং এই রাস্তাতে অনেক বড় অন্যায় হতে পারে। এই অন্যায় যে কেউ করতে পারে। একটা যেটা হতে পারে, হ্যাঁ, আপনি নিজেও করছেন অন্যায়টা, অথবা আপনি ভিকটিম হচ্ছেন। এই দুটো বিষয়ে আপনাদেরকে সচেতন করার জন্য ও মূলত আজকে এখানে এসছে। ওর কিন্তু আসলে কোনো লাভ নেই এখানে, ওইখানে আসলো বরং একটা রিস্ক নিয়ে আসলো, যেটাও বললো যে যদি কেউ জানে তাহলে আমার জন্য ক্ষতি হবে। এবং ওর বয়স মাত্র 21, ও ডক্টর হতে যাচ্ছে। আশা করছি ও ভালো করবে, মানুষের উপকার করার সুযোগ আছে। ডক্টরদের প্রতি আমার আলাদা একটা প্যাশন, আলাদা একটা ভালোবাসা সবসময়। আমার ক্যারিয়ারে কোনো মেন্টরশিপ ছিল না, যে কারণে হয়তো আমি আজকে এই ধরনের জব করি, কিন্তু নইলে হয়তো আমি ডাক্তারই হতাম। আমি অনেকবার বলেছি মিডিয়াতে, বাট ইটস ডিসাইড বাই আল্লাহ। সো যে রুটি করছেন সেটার প্রতি সম্মান রাখা উচিত। সো আই লাভ মাই জব, হোয়াট আই এম ডুইং রাইট নাও। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে মানুষকে ঠকানো একটা লেভেল পর্যন্ত গিয়ে বিবেক সাড়া দিতে বাধ্য, কেউ হয়তো বা না জানে। এবং মানে আমি আপনাদের ক্ষেত্রে যেটা বলি, প্রয়োজন তো ছিল না, একদমই না। মানে এই যে খুব বেশি হলে লাখখানেক টাকার মতো এই এত কিছু অ্যাকাউন্ট করে ফান করেন বা যাই করেন, ফ্লেক্স, এটা তো আমার পার্সোনালিও না, আমার একা বুক করলাম তাও না, 2-3 জন মিলে হ্যাঁ। ফান করতে করতে এই জিনিসটা করেছেন। সবচেয়ে বড় কথা, তাদেরকে ধোকা দিয়েছেন তাদের যে উদ্দেশ্য সচল। জি হ্যাঁ, প্লিজ। আবার কি হয়েছিল যে মোটরসাইকেলটা আবার ওই তীব্র বিক্রি করে দিয়েছিল, ওটা কোনো পার্সেন্টেজ আমাকে দেয় নাই। আচ্ছা, না, কিন্তু অপরাধের ভাগই তো আপনারা সবাই মিলে সেই অর্থে। অবশ্যই। তো এই যে বিষয়টা আপনারা করলেন, একটা হচ্ছে তাদের উদ্দেশ্য যে খুব বেশি সৎ ছিল তা কিন্তু না, যারা আপনাদেরকে পয়সাগুলো দিয়েছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে হ্যাঁ, এবং তাদের কাছ থেকে যে আপনারা নিয়েছেন সেটাও সৎ ছিল না। দুটোই মাইনাস কাজ। কিন্তু অনেক সময় হয় না যে প্রয়োজন ছিল, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। আপনার এটা না করলে পড়াশোনা হতো না, এটা না করলে আপনি হয়তো একজন মানুষকে সার্ভাইভ করাতে পারতেন না, এটা না করলে হয়তো কোনো মানুষের ট্রিটমেন্টের আপনি হেল্প করতে পারতেন না। সেখানেও আল্লাহ মাফ করবে কিনা সন্দেহ আছে, তাই না? তারপরেও ওটা অনেক সময় মেনে নেওয়া যায় যে ঠিক আছে, আপনি কারো কোনো বড় কোনো ক্ষতি করেননি, ছোট্ট একটা হিপোক্রেসি করলেও, একটা প্রতারণা করে আপনি পয়সাটা কোনো একটা ভালো কাজে ব্যবহার করেছেন। কিন্তু যদি বিষয়টা এরকমই হয় যে এটা হেলাফেলা করা, ফান করার ছলে বা যে কোনো কারণেই হোক না কেন একটা মানুষকে ঠকিয়েছেন, তার উদ্দেশ্য যেটাই থাকুক না কেন, সে হয়তো মুখ ফুটে কখনোই বলতে পারেনি, তার কাছ থেকে পয়সা নিয়ে আপনারা যেটা করেছেন, হয়তো একটু চকলেট খেয়েছেন, বন্ধুদের সাথে বসে একটু আড্ডা দিয়েছেন, বিড়ি সিগারেট খেয়েছেন, হোয়াট এভার ইট ইস, যে কাজগুলো করেছেন সেটা অন্যায় ছিল। এবং আপনার ভিতরে বোধ আসা শুরু করে মূলত আপনি এই যে বিভিন্ন রকমের ধর্মীয় বিষয়ে আপনার জ্ঞান অর্জন করার পরে, রাইট? তো যারা এখনো ফেসবুকের মধ্যে আছে, বিশেষ করে এরকম ফেক আইডি করে, অন্যকে প্রতারণা করার চেষ্টা করে, অন্যের কাছ থেকে 2-4 পয়সা হাতিয়ে নেয়, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি আসলে অবভিয়াসলি ইসলামিক রিয়েলাইজেশনের জায়গা থেকেই বলবো, কারণ আসলে আমাদের এই জীবনটা চিরস্থায়ী না। অবশ্যই আমাদেরকে এই জীবনের অবসান একদিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যখন বিচারের আসনে আল্লাহ যখন বসে থাকবেন, সেখানে যখন আমরা সমবেত হব, সেই জায়গাতে আমাদের যখন সারা জীবনের হিসাব যখন আমাদের সামনে সম্মুখীন করা হবে, তখন যখন আমাদের এই এক গাদা পাপের বোঝা আমাদের থাকবে, সেটা যদি এইরকম ক্ষেত্র হয় যে এটা আল্লাহর হক না মানুষের হক, সেটা আল্লাহ মাফ করতে চাইলেও আল্লাহ মাফ করবেন না বা করতে পারবেন না, আল্লাহ বলবেন আমার অধিকার নেই। সেই ক্ষেত্রগুলো অবশ্যই অনেক মারাত্মক। যদি আমরা ঈশ্বরে বিশ্বাস করি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি বা আল্লাহকে
যাকে যাই বলি না কেন বিশ্বাস করি, সেটা যে কোনো ধর্মের হোক, তারা যদি এটা মানে যে আমরা এই জীবন চিরস্থায়ী না, একদিন আমাদের অবশ্যই হিসাব নিকাশের দরজায় দাঁড়াতে হবে, সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে প্লিজ সেটা যে কোনো ক্ষেত্রে হোক, এটা ডিরেক্টলি প্রতারণা হোক অথবা ইনডিরেক্টলি হোক অথবা আমার মতো হোক বা যেভাবেই হোক, প্লিজ দয়া করে আপনারা এই কাজ থেকে অবভিয়াসলি বিরত থাকবেন। এটা আমার আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকলো, রিকোয়েস্ট যে আমার মতো এরকম ভুল কেউ করবেন না, এবং ভুলের প্রায়শ্চিত্তের খোঁজে নিজের মানে বিবেকের কাছে সবসময় দণ্ডায়মান এরকম থাকবেন না। সর্বত্র এই মেসেজটা আমার খুব হার্ডলি থাকবে। আর প্লিজ অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজ সবাই কাইন্ডলি আদায় করবেন, ঠিক আছে। এটা প্লিজ সবাই। আপনার জায়গা থেকে আপনি আপনার মতো করে বললেন উপলব্ধি জায়গাটি, এবং আমি আমার জায়গা থেকে লিস্টন থেকে শুধু একটা কথাই বলবো, যিনি অপরাধ করছেন তাকে ঘৃণা না, অপরাধকে ঘৃণা করতে হবে। প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিটি মানুষের মধ্যেই সুন্দর কিছু প্রতিভা লুকিয়ে আছে, তাকে শুধু সেই জায়গাটিতে জাগিয়ে দিতে হবে। আমরা 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ, ছোট্ট একটা দেশ। এই দেশটি না পারলে কে পারবে বলুন? এই 17 কোটি মানুষ যদি একসাথে আমরা জাগি, এই 17 কোটি মানুষের মধ্যে যদি সুন্দর বিষয়গুলো একসাথে জাগে, যদি আমরা একে অন্যের জন্য ভাবি, দেশ নিয়ে ভাবি, সুন্দরভাবে থাকার জন্য নিজেরা চেষ্টা করি, কমিউনিটিকে এগিয়ে নেবার চেষ্টা করি, তবে একদিন অবশ্যই আমরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে? সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা আমাদের অতিথির যে গল্পটা, সেখান থেকে আমাদের উনি নিজেই শিখে নিয়েছেন। ওনারা মিথ্যা ফেক আইডি করেছে ফেসবুকে, এবং সেই আইডি থেকে মেয়েদের নামে করে, এবং সেই ছেলেদেরকে লোক দেখে প্রলোভন দেখিয়ে এভাবে সেভাবে চ্যাটিং করে তাদেরকে পটিয়ে কাজ করে, তাদের কাছে টাকা আদায় করা। এটা শুধু এই আজকের এই কাহিনী না, আমরা এরকম প্রচুর কাহিনী জানি। একটা জিনিস লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে যারা এটা এই যে ফেক আইডি মেয়েদের কথায় টাকা দিয়ে দেয়, আমরা তো প্রশ্ন হচ্ছে যে তারা কোন ধরনের মানসিকতার মানুষ, কি বুঝে তারা এই টাকাগুলি দেয়, বিদেশ থেকে তারা চায়। যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমাদের কিছু ছেলে মেয়ে ছেলেরা আছে বা পুরুষরা আছে যে তারা একটা মেয়ের মানে কোন রকমের গন্ধ পাইলেই তার পিছনে এমন ভাবে ছুটতে থাকে পাগলের মতন, অনেকটা আমি বলবো ছাগলের মতন, যে আসলে এটাকে আদৌ মেয়ে না এটা কি, এবং সেখানে যে আমি এইভাবে মুগ্ধ হয়ে টাকা দিচ্ছি বা টাকা পাঠাচ্ছি, মানে তার কোনো বোধ বুদ্ধি সেন্স থাকতে পারে না। অর্থাৎ আমাদের মানে যৌনতার ব্যাপারে, আমাদের কামনা বাসনার ব্যাপারে, আমাদের মস্তিষ্কের ভিতরে এমন কিছু মানে মানে নষ্ট চিন্তা ভাবনা বা নেশা জাতীয় ব্যাপার রয়েছে যে মেয়ে নামে কিছু একটা পাইলেই হলো আমরা তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে। এরকম শুধু এই ক্ষেত্রে না, আরো অনেক ক্ষেত্রে আছে। যারা শুনতেছেন তাদের একটু বলি যে মাথায় একটু সামান্য, বুঝলাম আপনার হয়তো চরিত্র নাই, আপনার হয়তো স্বভাব খারাপ, আপনি এগুলি করবেন, কিন্তু বুদ্ধি তো রাখতে হবে যে না সত্যি সত্যি একটা মেয়ে কিনা, সেই মেয়েটাকে নিয়ে আমি সত্যি আমোদ করতে পারতেছি কিনা, খামাকা আমি টাকাটা দিচ্ছি কোথায়, মানে নৈতিক চরিত্র না থাকুক অন্তত বুদ্ধি তো থাকতে হবে। এরকম কিছু লোক আছে বলেই হয়তো এরকম ফাটকাবাজি করে ওরা চলতে পারছে। যাই হোক, কিন্তু এই ছেলেটা একটা লক্ষণীয় ভালো হচ্ছে যে সে পড়াশোনা, সে ধর্মীয় লেকচার শুনতো, সেখান থেকে সে হয়তো মনে দেখতো যে না কাজটা ভালো হচ্ছে না, তাছাড়া এই কারণে তার পড়াশোনা খারাপ হচ্ছে, সব মিলিয়েছে মোটামুটি আবার ধর্মের দিকে ফিরে এসেছে, এবং সে ধর্মীয় চিল্লে যায়, এবং হুজুরা তাকে বলেছে যে যাদের কাছে নিয়ে এসো তাদের কাছে দাও, কিন্তু তাদের তো কন্ট্যাক্ট নাম্বার নাই, তাই সে এখন হয়তো দান খরচ করে। এবং আর একটা ভালো জিনিস হয়তো সে হয়তো মনে করেছে যে আমি যে অপরাধ করেছি যাতে আর কেউ না করে, বা এখান থেকে সে হয়তো একটা তার পাপ মোচনের একটা চেষ্টা করতেছে, সেজন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে। কিন্তু যারা এরকম কাজ করতেছেন, দয়া করে তারা এই কাজগুলি, এই অপরাধ এবং অন্যায় কাজগুলি, এই পাপ কাজগুলি আর করবেন না। আর সবচেয়ে বড় কথা, যারা এই ফাঁদে পড়তেছেন তাদের বলি যে আপনাদের নৈতিক চরিত্র যদি একেবারেই নষ্ট হয়ে থাকে সেটা শুদ্ধ করার চেষ্টা করেন, আর যদি নাও পারেন অন্তত বুদ্ধিটা খাটান যে আমি কোন জায়গায় টাকাটা দিচ্ছি, আসলেও সেটা আদৌ কোনো সেটা সঠিক কোনো ঠিকানা কিনা বা সঠিক কোনো মানুষ কিনা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। শেষ করবার আগে আগামী সপ্তাহে আপনি জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 3 এপিসোডে যা শুনবেন তা আরো একবার আপনাকে শোনাচ্ছি। ওই সময় এত একটা বুঝি না, তারপর আমি জিজ্ঞেস করবো আমার মুখে, আম্মু বললো যে আচ্ছা হ্যাঁ আমি তোর একটা কথা বলি, কিন্তু তুই তার কাছে এটা শেয়ার করতে পারবি না। তেমন কি তোর আব্বুকে তোর ছোট বোন আর আমি কথাটিতে মেরে ফেলেছি। না, দিস ইজ ইম্পসিবল, কজ বিলিভের জায়গা থেকে দিস ইজ রিয়েলি ইম্পসিবল। এটা মা যদি এটা করেই থাকে, আপনি তখন ক্লাস 7-এ পড়েন, আপনার কাছে সেটা সে কেন বলবে?
অপেক্ষা করুন এই পর্বটির জন্যে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি।